হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা যথাক্রমে আরআরবি এনটিপিসি 2025 যে সিবিটি ওয়ান এক্সাম হয়েছিল সেখানে 47টা শিফটের মাধ্যমে কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেন্সগুলো আমরা মানে ক্লাসগুলো কন্টিনিউ করছিলাম তার পার্ট 5 ভিডিও, যেখানে আমরা মোটামুটি উম, শেষ পর্যন্ত আমরা 140 পর্যন্ত ভিডিও মানে কোশ্চেন কমপ্লিট করেছিলাম। বাদবাকি কোশ্চেন জাস্ট অ্যারাউন্ড 235-এর মধ্যে বা 240-র মধ্যে আমরা বাদবাকি যে কোশ্চেন আছে সেগুলো কন্টিনিউ করব। এটা পার্ট 5 ভিডিও। এরপরে আর একটা ভিডিও হবে যার মাধ্যমে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সের টোটাল যে কোশ্চেন্সগুলো আমরা কমপ্লিট করব, ঠিক আছে? তো তোমরা তো আগের ভিডিওগুলো দেখছো, যেখানে দেখেছো যে আমি প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের শিফট ওয়াইজ এবং আরআরবি অ্যান্সার কিউ ওয়াইজ, আরআরবি বোর্ডের অ্যান্সার কিউ ওয়াইজ যে ওরা যে অ্যান্সার কিতে যে কোশ্চেন্সগুলো অ্যান্সার দিয়েছিল সেই ওয়াইজই কিন্তু আমি এখানে কোশ্চেন্সগুলোকে ডিসকাস করছি এবং চেষ্টা করছি আর তার সাথে এক্সট্রা ইনপুট ডেটা দিতে, যাতে আমাদের এই অ্যানালাইসিসটা একদম কংক্রিট হয় এবং আপকামিং এক্সামিনেশন, বিশেষ করে আন্ডার গ্র্যাজুয়েট তো পরীক্ষার এক্সাম ডেট সম্ভবত যে ঠিক চলে আসবে আর 1-2 দিনের মধ্যে, হয়তো সোমবার বা রোববার সকালের মধ্যে বা বেলার মধ্যে তোমরা হয়তো 10 দিনের যে আগে থেকে যে এক্সাম সিটিগুলো যথাক্রমে যে আপলোড করা হয় সেটা সম্পর্কে জানতে পারবো। যাই হোক, তার মধ্যে আমরা মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করছি এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করার মানে মুখ্য উদ্দেশ্য এটাই যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে কোশ্চেনের অ্যাটেম্প্ট হার, তো যদি তোমরা ভালো করে দেখো, যেখানে পলিটি, কম্পিউটার এগুলোতে 90%-এর উপর অ্যাটেম্প্ট করছে ছেলেমেয়েরা বা ক্যান্ডিডেটরা, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সে মাত্র 50%, 40%, এভারেজ 40 থেকে 50%-এর মধ্যে অ্যাটেম্প করতে, তার মধ্যে আবার রঙও হচ্ছে। তো সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সের লেভেল কিন্তু খুবই ভালো এসছে এবং আমি চেষ্টা করছি একদম প্রত্যেকটা কোশ্চেনের প্যাটার্ন ধরে ধরে তার আশেপাশে যাবতীয় কোশ্চেন আসতে পারে তার উপরে আমি কিন্তু ভিডিওটা বানানোর চেষ্টা করছি। তো ভিডিওটার সঙ্গে থাকো এবং কন্টিনিউ করো, দেখা যাক কে মানে আমরা কতগুলো কোশ্চেন করতে পারি। তাহলে ভিডিওটা যেটাকে শুরু করা যাক, লেটস স্টার্ট। তো প্রথমত যে ফার্স্ট কোশ্চেন যেটা চলে আসে সেটা হলো, নীতি আয়োগ রিলিজ দ্য ইনঅগ্রাল ফিসকাল হেলথ ইন্ডেক্স ইন 2025। তো নীতি আয়োগ 2025 সালে প্রথম আর্থিক স্বাস্থ্য সূচক একটা যে ইন্ডেক্স প্রকাশ করেছে, যেটা বলা হচ্ছে হুইচ স্টেট টপ দ্য ইন্ডেক্স উইথ দ্য হাইয়েস্ট ওভারঅল স্কোর। কোন দেশ, কোন রাজ্য সর্বোচ্চ মানে এই সূচকে মানে শীর্ষে আছে এবং যার স্কোর সব থেকে বেশি, এবং এটা ইন্ডিকেট করে এটাই স্ট্রং ফিসকাল ম্যানেজমেন্ট, মানে শক্তিশালী আর্থিক ব্যবস্থাপনার ইঙ্গিত দেয়। তো এটা যদি বলে থাকো, যে প্রথমত বলবো যে এই স্টেটটার নাম হলো ওড়িশা। আরআরবি অ্যান্সার কি ওয়াইজ ওড়িশা। এখন যদি বলা হয় নীতি আয়োগের চেয়ারম্যানকে, নীতি আয়োগের চেয়ারম্যান হলেন পিএম। নীতি আয়োগের সিইওকে, নীতি আয়োগের সিইও হচ্ছেন বিভিআর সুব্রমণিয়ম। এবং নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে সুমন কুমার বেরি। ঠিক আছে। তো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি এসছিল কবে? ফার্স্ট শিফট 6 তারিখে এসছিল, ফার্স্ট শিফটে এসছিল। রাইট করেছে 16%, রং করেছে 49, মানে টোটাল যে 65%-এ অ্যাটেন্ড করেছে তার মধ্যে 49% রং করেছে। মানে বুঝতেই পারছো কী কোশ্চেন। অ্যাকচুয়ালি এখানে এগুলো কিন্তু মানে টোপ দেওয়া আছে যে মহারাষ্ট্র ইকোনমিক দিক থেকে প্রথম, বাট ইকোনমিক স্টেটগুলোর মধ্যে প্রথম হলেও মানে সব থেকে বেশি এবছর গ্রোথ করেছে। আবার এরকম কোশ্চেন আসতে পারে, ইকোনমিক গ্রোথ সব থেকে বেশি হচ্ছে তামিলনাড়ু, এরকমভাবে কোশ্চেন। তো এটা যেহেতু বলছে যে মানে শক্তিশালী আর্থিক ব্যবস্থা না ইঙ্গিত দিয়েছে, সেটা এই স্কোরটার দিক থেকে ওড়িশা প্রথম। ঠিক আছে, তারপরে কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে বলা হচ্ছে হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ দ্য ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন। এখন ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশনের অ্যাকচুয়ালি সিইও হয়েছে কে? এর সিইও হয়েছে যেরকম মনোজ কুমার দুবে, আইআরএফসি। তো এই আইআরএফসি হয়েছে মনোজ কুমার দুবে। তো আর এখানে একটা ইম্পর্টেন্ট এটাই যে নবরত্ন কোম্পানি
আর মিনিরত্ন এই মহারত্ন কোম্পানি। এই যে নবরত্ন এবং মিনিরত্ন এই মহারত্ন কোম্পানির এর মধ্যে অ্যাকচুয়ালি হাজার হাজার কোটি টাকা পর্যন্ত ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার রয়েছে। আর 5,000 কোটি টাকা পর্যন্ত এর মানে অ্যাকচুয়ালি নেট ওর্থ যে কোম্পানি আছে তাদেরকে ট্যাগ দেওয়া হয়। বর্তমানে মহারত্ন কোম্পানির সংখ্যা হচ্ছে আগে ছিল 13টা, আগে ছিল 13টা, লাস্ট অ্যাড হয়েছে হ্যাল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, যার যথাক্রমে ওই সিএমডি যেটাকে বলা হয়, যার সিএমডি হলো ডক্টর ডি কে সুনীল। আর এই নবরত্ন কোম্পানি যেখানে আগে ছিল 24টা, বর্তমানে হয়েছে 26টা, দুখানা অ্যাড হয়েছে, আইআরএফসি আইআরএফসির এখানে দিয়েছিল কোশ্চেন যে মনোজ কুমার দুবে। আর আইআরসিটিসির ক্ষেত্রে সঞ্জয় কুমার জৈন হচ্ছে আইআরসিটিসির চেয়ারম্যান হয়েছে। আইআরসিটিসির চেয়ারম্যান যথাক্রমে সঞ্জয় কুমার জৈন। তার মানে নবরত্ন কোম্পানি সম্পর্কে জানলাম। আর এর তলায় আছে মিনিরত্ন কোম্পানি, প্রথমও মানে সবথেকে টপ লেভেলে আমাদের ওই সেন্ট্রাল প্রাইভেট এগুলো মানে প্রাইভেট সেক্টরের যে কোম্পানিগুলো, তার মধ্যে সবথেকে বড় কোম্পানি মানে সবথেকে এই কোম্পানিগুলোর মধ্যে সবথেকে পড়ছে রকমের বর্তমানে কিন্তু আছে 14টার মধ্যে ওই কী কী যদি বলে এই মানে এর মধ্যে রয়েছে এনটিপিসি মানে এই এনটিপিসি নয়, এনটিপিসি হলো যে এনটিপিসি হলো ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন 1 নম্বর। এরকম বিভিন্ন কোম্পানি যেমন সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, গেল, আইওসিএল, বিপিসিএল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, বিপিসিএল ভারত পেট্রোলিয়াম মানে লিমিটেড, বিপিসিএল, ভেল, এইচপিসিএল, ওআইএল, অয়েল লিমিটেড ইন্ডিয়া, এইচপিসিএল, এরকম বাদবাকি কোম্পানিগুলো আছে। তার মধ্যে তার মানে অ্যাড হয়েছে কোনটা? অ্যাড হয়েছে হ্যাল হচ্ছে যে ঠিক 14 নম্বর মহারত্ন কোম্পানি। আর 24 আর 25, 26 এইবার এই আইআরসিটিসি আর আইআরএফসি এগুলো 24 এই 25 আর 26 হয়েছে। তার মধ্যে আইআরসিটিসি সঞ্জয় কুমার জৈন, আর আইআরএফসি তো বললাম মনোজ কুমার দুবে। এটা এসছিল কবে? 23 তারিখে লাস্ট শিফটে এসছিল। 16% রাইট করেছে, রং করেছে কমেছে 36 তারপরে কোশ্চেন চলে আসছে আমরা 143-তে। 143 বলা হচ্ছে যে হুইচ বডি টুক suo moto cognizance in the news title experts are alarmed as 350 titles was as on date till January 15, published on 16 January 2025। তো 2025 সালে 16 জানুয়ারি একটা নিউজ টাইটেল হিসেবে প্রকাশ পায়, যেখানে বলা হয় যে সমুদ্র তীরে 350টা কচ্ছপ মারা গেছে। এটা অ্যাকচুয়ালি কোন সংস্থা এই ব্যাপারটি মানে এটাকে প্রকাশ করে? এটা হলো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কথা যদি বলা হয়, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের বর্তমানে রয়েছে জাস্টিস প্রকাশ শ্রীবাস্তব। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা হয়েছিল কবে? প্রতিষ্ঠা হয়েছিল যথাক্রমে যে ওই 2010-এর দিকে প্রতিষ্ঠা হয়েছিল। আর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের যথাক্রমে এর কাজটা কি? এর কাজ হচ্ছে ওই পরিবেশ সংক্রান্ত যে মামলাগুলো হয়, পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত যে মামলাগুলো হয়, সেই মামলার নিষ্পত্তি করে এবং এটা অ্যাকচুয়ালি 6 মাসের মধ্যেই করে থাকে। আর এর অ্যাকচুয়ালি প্রথম এই 2010 সালে যখন ওই এনজিটি অ্যাক্ট পাস হয়েছিল, তখন প্রথম চেয়ারম্যান হয়েছিলেন সম্ভবত
জাস্টিস যে ঠিক জাস্টিস লোকেশ্বর পান্থ অনেক সময় কোশ্চেন দেয়, ঠিক আছে, তো এক্সট্রা এগুলো জেনে রাখার দরকার আছে। যদি কোশ্চেন দিয়ে দেয় বলা যায় না, যেহেতু এনজিডি সম্পর্কে আমরা জানছি। তাহলে এটা 2010-এ অ্যাক্টের মাধ্যমে পাস মানে চালু হয়েছিল, প্রতিষ্ঠা হয়েছিল যেরকম হয়েছে অক্টোবর মাসের দিকে। প্রকাশ শ্রীবাস্তব বর্তমান চেয়ারম্যান আছে এনজিডি। তো ব্যাপারটাই তাহলে মোটামুটি এটা এসেছিলো 20 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো। রাইট 16%, রং 42%, মানে টোটাল ধরতে পারো 58% মধ্যে অ্যাটেম্প করেছে, ঠিক আছে, তার মধ্যে 46% রং করে দিয়েছে। যাই হোক, তারপরে চলে আসছে 44-এরটা বলা হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম introduce the which initiative focusing the India's role in the global geopolitics and innovation। 2025 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা বিশ্বব্যাপী ভূ রাজনীতি ও উদ্ভাবনে ভারতের ভূমিকার দৃষ্টি নিবন্ধ করে কোন উদ্যোগটা উপস্থাপন করা হয়েছে, সেটা হলো গ্লোবাল ইন্ডিয়া ডায়ালগ। এখন এই যদি বলা হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা কি কি রিপোর্ট পাবলিশড হয়ে থাকে, খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার স্যাপার, কারণ এটা দিয়ে কোশ্চেন আসে। এই যে ইন্ডেক্স বা এ দ্বারা মানে বিশেষ করে কয়েকটা সংস্থা যেমন আছে, যেমন ইউএনডিপি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তারপরে মানে যারা অ্যাকচুয়ালি যে সমস্ত যে ঠিক রিপোর্টগুলো প্রকাশ করে থাকে আর কি, যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা যে রিপোর্টগুলো প্রকাশিত হয়, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF দ্বারা ওই যথাক্রমে ওই গ্লোবাল ইকোনমিক ফোরাম, গ্লোবাল এনার্জি ট্রানজিশন, গ্লোবাল জেন্ডার গ্যাপ, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স প্রকাশিত হয়, যেখানে এই রিসেন্ট প্রকাশিত হার অনুযায়ী ইন্ডিয়া র্যাঙ্ক 129 র্যাঙ্ক করেছে আউট অফ মনে হয় 146টা দেশের মধ্যে, এবং যেখানে টপ করছে আইসল্যান্ড সম্ভবত, ঠিক আছে। তা গ্লোবাল এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে ইন্ডিয়া আবার গ্লোবাল যে এনার্জি ট্রানজিশন হয়, এনার্জি ট্রানজিশনের ক্ষেত্রে ইন্ডিয়া র্যাঙ্ক করছে আবার 63 আউট অফ মনে হয় 120 বা 126, সম্ভবত এরকম কিছু একটা হয়, 126 মনে হচ্ছে। যাই হোক, সেক্ষেত্রে টপ করছে মনে হয় সুইডেন। তো এছাড়া ওই এনার্জি ট্রানজিশন এরকম ব্যাপার স্যাপারগুলো আছে। তো আর এর মধ্যে এটা এই কারণে বললাম, যেহেতু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্পর্কিত মানে যে রিপোর্টগুলো পাবলিশড হয়, এই যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ওয়ান অফ দ্য ফাইন মানে ওয়ান অফ দ্য বেস্ট মানে ইয়েগুলোর মধ্যে, সংস্থাগুলোর মধ্যে অন্যতম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইউএনডিপি, IBRD, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এরা যে রিপোর্টগুলো প্রকাশ করে সেই রিপোর্টগুলো দিয়ে একদম তুলে কোশ্চেন দেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট। আর অ্যাকচুয়ালি ওই গ্লোবাল যে ঠিক রিস্ক রিপোর্ট দেয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, গ্লোবাল রিস্ক রিপোর্ট, তারপরে গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স যেটা প্রকাশ করে, কম্পিটিটিভনেস ইন্ডেক্স প্রকাশ করে থাকে, মানে বিভিন্ন দেশের ইকোনমির মধ্যে এরা ওই কম্পেয়ার করে কম্পিটিটিভনেস ইন্ডেক্স প্রকাশ করে। গ্লোবাল রিস্ক রিপোর্ট তো বললাম, জেন্ডার গ্যাপ আছে, মোটামুটি এগুলো প্রকাশ করে থাকে। আর এর মধ্যে ইউএনডিপি ফার্স্ট যেটা প্রকাশ করে সেটা হলো হিউম্যান ডেভেলপমেন্ট। এখন এই হিউম্যান ডেভেলপমেন্ট এর থেকে কোশ্চেন এরকমভাবে এবারে এসেছিলো যে ওই ইউএনডিপি দ্বারা প্রকাশিত, মানে ইউএনডিপি ডাইরেক্ট দিয়ে দেয়নি, বলেছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই ইন্ডিয়ার র্যাঙ্ক তো দেয়নি, দিয়েছে প্রথমত কত পয়েন্ট তুলেছে, সম্ভবত অপশান দিয়েও দিয়েছিল। 0.685 হলো এর ইন্ডিয়ার পয়েন্ট, যেখানে ইন্ডিয়া র্যাঙ্ক করছে কত, ইন্ডিয়া র্যাঙ্ক করছে 130 আউট অফ 193 কান্ট্রির মধ্যে। আর যেখানে টপ করছে কি আইসল্যান্ড, এই আইসল্যান্ড দেশ এখানেও টপ করছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে।
হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের দিক থেকে, মানব সূচকের দিক থেকে ইন্ডিয়া এখানে টপ করে। যাই হোক, এই টাইপের কোশ্চেন, মানে এই যে এটা অ্যাকচুয়ালি আবার যে ঠিক ইউএনডিবি প্রকাশ করে থাকে, আইবিআরডি, ডাব্লিউবি, আইএমএফ, তারপরে ওই যেটা রয়েছে ওই যারা ওই করে পাসপোর্টের রিপোর্ট প্রকাশ করে, যেমন হিন্দি পাসপোর্ট রিপোর্ট। হিন্দি পাসপোর্ট রিপোর্টে যেমন হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক যতক্ষণ এই টপ করছে সিঙ্গাপুর, ইন্ডিয়া যেমন 88 র্যাঙ্ক করে আছে। এরকমভাবে বিভিন্ন মানে সংস্থাগুলো আছে। তারপরে সেই ওই যেটা বলা হয় যে আইএমডি যেটা প্রকাশ করে, ওয়ার্ল্ড ট্যালেন্ট ইন্ডেক্স যেটা, তারপরে যেটা গ্লোবাল ইনোভেশন যেটা অ্যাকচুয়ালি উইপো প্রকাশ করে থাকে। উইপো, হ্যাঁ, এখানে এটা লেখা হয়নি। উইপো ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটা অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি। তারপরে আইএমডি, এরকম বিভিন্ন সংস্থা আছে। এদের এই সংস্থার ইন্ডেক্সগুলো কিন্তু একদম মানে ঠোঁটস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় এই দিয়ে আসবেই। একদম মান নেই। 2000 ইয়েতে আসবে, আন্ডার গ্র্যাজুয়েটের এক্সামে আসবে এবং সিবিডি 2-র জন্য আসবে। তো এটা অ্যাকচুয়ালি 6 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 16% রাইট করেছে, রং করেছে 34%। ওকে, তারপরে কোশ্চেন চলে যাই আমরা 145। এটা কী বলা হচ্ছে যে হুইচ কান্ট্রি হেল্ড এ প্রেসিডেন্সিয়াল রান অফ ইলেকশন 13 এপ্রিল 2025 রেজাল্টিং ইন দ্য রি-ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট ড্যানিয়েল নোভোয়া। কোন দেশে 2025 সালে 13 এপ্রিল 13-তে সে দেশে প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হলো, যেখানে ড্যানিয়েল নাবোয়াকে নির্বাচিত করা হলো। সেক্ষেত্রে বলা ইকুয়েডরের ক্ষেত্রে ইকুয়েডরের প্রেসিডেন্ট। মোটামুটি মনে রাখবে যে আফ্রিকার যেগুলো মোটামুটি ছোটোখাটো দেশগুলোর প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, অথবা সাউথ ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট, এবং বলা হয় মিডল ইস্টের যে ছোটোখাটো দেশগুলো আছে প্রেসিডেন্ট, এবং ইউরোপের কিছু, বিশেষ করে ইস্ট ইউরোপের ছোটোখাটো দেশগুলো, এর প্রেসিডেন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যেমন বলিভিয়া এইসব যেগুলো রয়েছে আর কি, এই যেমন এগুলো যেমন হচ্ছে কি ল্যাতিন আমেরিকা, বলিভিয়া, কলম্বিয়া, পেরু টেরু। এছাড়া ল্যাতিন আমেরিকা তো আছেই। আর যে ঠিক নর্থ আমেরিকা দরকার নেই, কারণ যে ঠিক 2-3টে আছে আর কি। মোটামুটি ল্যাতিন আমেরিকা, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, মিডল ইস্ট এবং ইস্ট ইউরোপ। ওয়েস্ট ইউরোপের কান্ট্রির মধ্যে ওই ইউকে থেকে শুরু করে কতগুলো ছোটোখাটো, যাই হোক, জার্মানি রয়েছে ওর মধ্যে। তো মোটামুটি এটা 10 তারিখে শিফটে এসেছিল, লাস্ট শিফটে এসেছিল, 15% রাইট করেছে, রং করেছে 28%। তো টোটাল কত 43% অ্যাটেম্প করেছে। যা অ্যাটেম্প করেছে তার 28% আবার রং করেছে, ভাবা যায়। তারপরে কোশ্চেন চলে আসছে যে 146 বলা হচ্ছে হুই স্টেট recorded the lowest unemployment rate according to the PLFS 2022-23। তো 2022-23 PLFS রিপোর্ট অনুযায়ী লোয়েস্ট মানে সর্বনিম্ন বেকারত্বের হার কোথায়, সেটা হলো ত্রিপুরা। তো এটা এসেছিলো কবে? এটা এসেছিলো যখন 17 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 50% রাইট করেছে, রং করেছে 41%। তারপরে কোশ্চেন চলে আসছে 47-এরটা বলা হচ্ছে যে ইন ডিসেম্বর 2024 হুইচ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি সার্টিফাইড আ গ্রেট প্লেস টু ওয়ার্ক। তো গ্রেট প্লেস টু ওয়ার্কের পেয়েছে কে? সেটা হলো সেল। বলা হয় সেল অ্যাকচুয়ালি ওই মানে কাজের পরিবেশের দিক থেকে। এখন সেল কিন্তু মহারত্ন কোম্পানি। সেলের এখন বর্তমান সেলের কে রয়েছে, যদি বলা হয় যে সেলের চেয়ারম্যানকে বা সিএমডি রয়েছে কে? সিএমডি রয়েছে যতক্ষণে বলা অমরেন্দু প্রকাশ। অমরেন্দু প্রকাশ তিনি হলেন কে? তিনি হলেন বর্তমানে সেলের সিএমডি। এরকম যেমন হচ্ছে এনটিপিসি, যদি বলে ওই যে ন্যাশনাল থার্মাল এনটিপিসির হচ্ছে গুরদীপ সিং সিএমডি। সব সিএমডি হচ্ছে। যেমন বলা হয় ভেল, ভারত বলা হয়েছে যে ভেল ভারত হেভি ইলেকট্রিক্যাল, এর হচ্ছে ওই কপ্পু মূর্তি মাঝখানে কি একটা নাম ছিল, যাই হোক সেটা মনে পড়ছে না। আর গেল হচ্ছে বলা হয় গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, যাকে বলা হয় গেল সেল। এখানে এটা হচ্ছে বলা হয় যে সন্দীপ গুপ্তা হলো এই গেলের। বাকি রইল কোনটা? আইওসিএল, এইচপিসিএল, বিপিসিএল, ওআইএল, এগুলো বাকি রয়েছে।
IOCL মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যদি বলা হয়, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে যেরকম আছে অরবিন্দর সিং। তো এগুলো আনপ্রেডিক্টেবল কোশ্চেন, জাস্ট তাও আমরা মনে রাখার চেষ্টা করব। আর আরেকটা মনে রাখি, যেটা হলো OIL, অয়েল অথরিটি অয়েল ইন্ডিয়া লিমিটেড। এর হচ্ছে যতক্ষণে যে ওই রণজিৎ রথ, এই রণজিৎ রথ হলো এই OIL এর CMD। তাহলে এখানে সব কটা কিন্তু CMD করলাম আমরা, ঠিক আছে। এটা এসেছিলো কবে? 11 তারিখে এসেছিল, লাস্ট শিফটে এসেছিলো। আর কিছু বাকি আছে যেগুলো এই মুহূর্তে মনে পড়ছে না, পরবর্তীকালে দেখা যাবে। তো আমি এখান থেকে যে কটা করলাম এর মধ্যে এগুলো ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে যে কোনো একটা আসবে পরীক্ষাতে, ঠিক আছে। এই যেমন যেমন হচ্ছে সেল, NTPC, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আসবে। যাই হোক, 11 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, এবং এটা 15% রাইট করেছে, রং করেছে তোমার 40.6%, ওটা 56% বা 55% অ্যাটেম্প করেছে, ঠিক আছে। তারপরে চলে আসছে আমাদের পরের কোশ্চেন 48, 148 বলা হচ্ছে কি, যে হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ভ্যালু, হোয়াট ইজ ইন্ডিয়া এই যে কোশ্চেনটা চলে এসছে। ইন দ্য 2025 হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার এই ভ্যালু কত? এই যে বলতে বলতে 0.685, একদম মানে বলতে বলতে কোশ্চেন চলে এসছে, এরকম ব্যাপার। তো সেই জন্য বলছি একেবারে এই কোশ্চেনের, প্রত্যেকটা কোশ্চেনের এরকম এগুলো ভ্যালুগুলো এখন দেখে রাখতে হবে। শুধুমাত্র ওই যে ইন্ডেক্স দেখলাম, দেখলাম, র্যাঙ্ক দেখলাম, তা দেখলে হবে না। তাহলে এই একটু আগে আমরা বললাম কত র্যাঙ্ক ইন্ডিয়ার, 130, কতর মধ্যে? 193 মধ্যে। টপ করছে কে? আইসল্যান্ড। তাই দেখো কতটা ডেপতে গিয়ে পড়লে তবে এইসব কোশ্চেন অ্যাটেন্ড করা যায়। এখন এখানেই দেখতে পাচ্ছ, রাইট করেছে কত? 15%, রং করেছে কত? 25%, তার মানে টোটাল কত? 40% অ্যাটেন্ড করেছে। তাহলে কোশ্চেনে কতটা ডিপে গিয়ে পড়লে এই জিনিসগুলো জানা যায়। এখন এখানে আরও কয়েকটা জিনিস আমি যেটা বলবো, যে তার মধ্যে হচ্ছে কি ওই বলা হয় গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। যদি বলে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার পয়েন্ট কত, র্যাঙ্ক বলিনি আমি, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। কারণ কোশ্চেনের প্যাটার্ন এরমভাবেই চেঞ্জ হচ্ছে এবং এরমভাবেই চেঞ্জ হবে আগামী দিনে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক আমি জানতে চাইনি, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক সবাই জানে। এর মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই জানে। তারা কত? 105 আউট অফ 127-এর মধ্যে। এবং টপ করছে আবার যে কি, হাঙ্গারে টপ করছে বেলারুস। মানে ইন্ডিয়ার কি কন্ডিশন, বেলারুস একটা ছোট্ট দেশ, এই টপ করে গেছে। যাই হোক, এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক ইন্ডিয়া সম্বন্ধে যতক্ষণে স্কোর, যতক্ষণে 27.3 মতো এরকম। এই কতগুলো যে কটার স্কোর দেওয়া আছে এগুলো কিন্তু জেনে রাখতেই হবে, তাছাড়া কিন্তু উপায় নেই। কারণ এর দেবে, একবার যখন কোশ্চেনের প্যাটার্নের মধ্যে ধরে নিয়েছে মানে ওরা দেবেই, এও ছাড়বে না। যেমন আরেকটা যত যত সম্ভব মনে পড়ছে, ওয়ার্ল্ড ট্যালেন্ট ইন্ডেক্স বলে যেটা আছে আর কি, যেটা অ্যাকচুয়ালি বার করে, IMD বার করে, সেখানে ইন্ডিয়া র্যাঙ্ক কত? এই সমস্ত কোশ্চেনগুলো ছাড়া যাবে না, এই কারণে এগুলো কিন্তু পড়তে হবে। মানে একবার বললাম, দুবার বললাম, মনে থাকলো না, ওসব বলে লাভ নেই, এগুলো পড়তে হবে। ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু 58, যেখানে অল ওভার 67-এর মধ্যে মাত্র, ওয়ার্ল্ড ট্যালেন্ট ইন্ডেক্সের দিক থেকে। যেখানে আবার ইন্ডিয়া স্কোর হচ্ছে 40। এইগুলো সবসময় স্কোরেই থাকে, স্কোর পয়েন্টেই থাকে। তো এইগুলো মনে রাখলে মোটামুটি হয়ে যাবে। যেমন যদি বলে যে এআই রেডিনেস ইন্ডেক্স, এটা কিন্তু সব থেকে, যদি বলা যায় সব থেকে হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এআই রেডিনেস ইন্ডেক্স, এখন এআই রেডিনেস ইন্ডেক্স যেমন এইটা আমরা যেমন এই ওয়ার্ল্ড, এটা কিন্তু আইএমডি বার করে থাকে, ঠিক আছে। যেমন যদি বলে যে গ্লোবাল, এই যে হাঙ্গার ইন্ডেক্সটা, হাঙ্গার ইন্ডেক্সটা বার করে থাকে, এটা একটা জার্মানির একটা কোম্পানি বার করে। ওয়েলথ হাঙ্গার লাইফ সামথিং কিছু একটা নাম ছিল, হাঙ্গার ওয়েলথ লাইফ না ওয়েলথ হাঙ্গার লাইফ, যাই হোক। তো এটা বার করে জার্মানির একটা কোম্পানি, এটা বার করে। আর এআই রেডিনেস ইন্ডেক্স, এটা অ্যাকচুয়ালি IMF বার করে থাকে। এই যে IMF-এর কথা বলছিলাম, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এর বার করে থাকে IMF। কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই IMF-এর এআই রেডিনেস ইন্ডেক্সে আবার ইন্ডিয়া র্যাঙ্ক হয়ে আছে
এর আবার যে ঠিক আছে, এর আবার টপ করছে সিঙ্গাপুর, আর ইন্ডিয়ার র্যাঙ্ক তখন 72 আউট অফ 175 এর মধ্যে, 175 কান্ট্রির মধ্যে, যেখানে ইন্ডিয়ার মানে এর পয়েন্ট হয়ে আছে খুব কম, 0.49। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। যাই হোক, অনেকটা ডিটেলসে গিয়ে আমরা ডিসকাস করছি। তো এটা অ্যাকচুয়ালি ডেট কবে, 13 তারিখে এসেছিলো। সেকেন্ড শিফটে এসছে, 15% মাত্র রাইট করেছে, রং করে 25, টোটাল 40% মধ্যে, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে আসছে 149। 149-এ বলা হচ্ছে কি, 149-এ বলা হচ্ছে যে ইন হুইচ অফ দ্য ফলোইং অস্ট্রেলিয়ান সিটি ডিড দ্য ইন্ডিয়ান এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার ইনোগ্রেট ফোর্থ কনসুলেট। তো নভেম্বর 2024-এ ভারতের মানে অস্ট্রেলিয়ার কোন শহরে ভারতের চতুর্থ দূতাবাস উদ্বোধন করলেন ভারতের বিদেশমন্ত্রী? তিনি কোথায় করলেন? ব্রিসবেনে করেছেন। এবং এই সংক্রান্ত কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ডেট কবে এসেছিলো, 12 তারিখে এসেছিলো। ফার্স্ট শিফটে এসেছিলো, 50% রাইট করেছে, 28% রং করেছে, মানে টোটাল 43% অ্যারেম করেছে। তারপরে কোশ্চেন চলে আসছে কি, বলা 150 যে ইন জানুয়ারি 2025 দ্য মেজর ট্রাইবিউট ওয়াজ পার্ট অফ দ্য আর্ম ফোর্সেস। তো এই আর্ম ফোর্সের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে কোথায়? জম্মু কাশ্মীরে। এবং অ্যাওয়ার্ড সেরেমনি অফ দ্য গ্যালেন্ট্রি মেডেল এক্স সার্ভিস ফ্যামিলিস, যেমন এই 26 জুলাই হয়ে গেল ইয়ে কার্গিল ওয়ারের মেমোরিয়াল 26 পালন করা হয়ে গেল এরকম। ওই যে ওটা হয়েছিল কোথায়, ইন্ডিয়ার মানে লাদাখের ওই যে জম্মু কাশ্মীরের ওই রিজিয়ন, যেটা অ্যাকচুয়ালি দ্রাস বলা হয়, ভারতের দ্রাস ভ্যালি, যেটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ অ্যাকচুয়ালি বলা হয় তুর্তুক ভিলেজ, দ্রাস ভ্যালিতে। খুবই দুর্গম পথ, তুর্তুক ভিলেজ ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। তো মানে ওই লাদাখের দিক থেকে বর্ডারের। তো এটা অ্যাকচুয়ালি 20 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 15% রাইট করেছে, রং করে 30। কোশ্চেন অ্যাটেম্প করাটাও আবার রিস্কি। যাই হোক, তো মোটামুটি এটা টোটাল কত হচ্ছে, 50% অ্যাটেম্প। আমি চেষ্টা করছি লাস্টে অ্যাটেম্পগুলো সব কটাকে করা, যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো যে কেন কারেন্ট অ্যাফেয়ার্সটা ইম্পর্টেন্ট এইবারের পরীক্ষার জন্য। হাউ মেনি গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে টার্গেটেড ফর কনস্ট্রাকশন ইন ইন্ডিয়া বাই দ্য ফাইন্যান্সিয়ার 2024-25? ভারতে 2024-25 অর্থবর্ষে কতগুলো গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্য নিয়েছে? অ্যাকচুয়ালি নর্মাল না, এটা অ্যাকচুয়ালি নির্মাণের লক্ষ্য নিয়েছে, সেটা হলো 22টা। এবং যদি বলে যে রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টারকে, সেটা হলো কে? সেটা হলো বলা হয় নীতিন গাডকারি। তো চলে আসছে কি, বলা হয় যে ডেট হচ্ছে 6 তারিখ। 6 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 15% রাইট করেছে, রং করেছে 17%, ঠিক আছে। তারপরে চলে আসছে, বলা হয় যে 152 হচ্ছে ইন হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি ডিড দ্য ইউনাইটেড নেশন বায়োডাইভার্সিটি কনভেনশন। তো ইউনাইটেড নেশনের বায়োডাইভার্সিটি কনভেনশন হয়ে গেল 2025 ফেব্রুয়ারিতে, সেটা হয়ে গেল ইটালি। এখন বলা হচ্ছে ইতালিতে, তো যদি বলে ইটালিতে কিন্তু G7 হয়েছিল 2024-এরটা, আবার 2024-এর 2025-এর G7টা হয়ে গেল কানাডা, এটা হয়েছিল ইটালি। যাই হোক, মোটামুটি আমরা এরকম এই সামিটটা দেখলাম। এটা এসেছিলো কবে? এটা এসেছিলো 16 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 15% রাইট করেছে, রং করেছে 43%, টোটাল 58%। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে কি, বলা হচ্ছে যে তারপরে কোশ্চেন হচ্ছে হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ডিজি অফ দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্সের ডিজিকে আশিস খান্না। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্সের হেডকোয়ার্টার কোথায়? গুরুগ্রাম। কোন দুটো দেশ মিলে সমৃদ্ধভাবে এটাকে তৈরি করেছে? সেটা হলো ফ্রান্স অ্যান্ড ইন্ডিয়া। এখন এখানে কোশ্চেন দেয় কি লাস্ট কান্ট্রি হয়েছে, সেগুলো অ্যাকচুয়ালি ওই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা কালেক্ট করবে। ওখানে ওই লাস্ট মনে হয় 100 অ্যাঙ্গোলা বা সামথিং কিছু ছিল, 111তম কান্ট্রি বা কিছু। যাই হোক, এসছে কবে? 11 তারিখে। সেকেন্ড শিফটে এসছে,
14% রাইট করেছে, রং করেছে কত, রং করেছে 44%। তো টোটাল এসছে কত, 58, মানে ওই অ্যারাউন্ড 50 মতোই থাকছে না। যাই হোক, বলা হচ্ছে তারপরে যে 54 কি in 2024 India introduced a fast track procurement clause in which defense procurement policy reduce acquisition delay। ওই যে মানে যে প্রতিরক্ষা যে অস্ত্রশস্ত্রগুলো কেনা হয় এর যে ট্রান্সফারের যে ব্যাপারটা, মানে যে সময় সাপেক্ষ যে ব্যাপারটা ছিল সেই সময়টা কমানোর জন্য, মানে প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র কেনার সময় যেটা সময় ব্যাপার থাকে সেটা কমানোর জন্য একটা ফাস্ট ট্র্যাক প্রকিউরমেন্ট ক্লজ বানানো হয়েছে, তার নাম কি ড্যাপ। এটা অ্যাকচুয়ালি ওই যেটি ডিফেন্স মিনিস্ট্রি দ্বারা জিনিসটা বানানো হয়েছে। যাই হোক, এটা কবে করা হয়ে এসেছিলো, 12 তারিখে এসছে, লাস্ট শিফটে এসছে 14% অ্যাড করে রং করেছে 29%, তার মানে মাত্র 43%। কোশ্চেনে একটুখানি হার্ড লেভেলেরই কোশ্চেন, যথেষ্ট হার্ড লেভেলে। যাই হোক, তারপরে চলে আসছে 154 পর 155, বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য স্লোগান ফর দ্য 2024। ওই যে একটু আগে আমরা পড়লাম COP 16, যেটা বায়োডাইভার্সিটি নিয়ে হয়েছিল, ইতালিতে হয়েছিল। তো এর কী ছিল, এর স্লোগান কী ছিল, পিস উইথ নেচার। ওকে, হয়ে গেল। আর এটা এসেছিলো কবে, 16 তারিখে এসছে, লাস্ট শিফটে এসছে, 14% রাইট করেছে, রং করেছে 45, টোটাল 59%। তারপর চলে আসছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য, এগুলো আমি চেষ্টা করেছি এগুলোর আর কোশ্চেনের এই বাংলা মানে ট্রান্সলেট আর করিনি, এই কারণে জাস্ট এগুলো মানে অতটা টাফ নয়, লাস্টের এই যে ব্যাপারগুলো আছে। যাই হোক, আমি এগুলো ব্যাখ্যা দিয়ে দেবো, চাপ নেই। তো হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ন্যাফেড। ন্যাফেড হচ্ছে কি, ন্যাফেড হলো মানে ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন, যার যেটা অ্যাকচুয়ালি ওই হয়েছে অক্টোবরে। ন্যাফেদের সিএমডি বা ম্যানেজিং ডিরেক্টর এমডি হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি হলেন দীপক আগরওয়াল। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি কবে এসেছিলো, 18 তারিখে এসেছিলো। আর 18 তারিখে এসেছিলো এবং সেকেন্ড শিফটে এসেছিলো এবং 14% রাইট করেছে, রং করেছে 21। তো এখানে যখন ন্যাফেদের ব্যাপার স্যাপারগুলো হলো, তখন আমরা কয়েকটা ওই অর্গানাইজেশনের হেডের কথা দেখব। যেমন এই আরবিআই থেকে শুরু করে, যেমন যেমন যদি বলি এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া, যেটা আগের ভিডিওতে আমি কমপ্লিট করেছিলাম, সিএমডি। তারপরে বিএসএনএল এর, এটাও জানা উচিত, বিএসএনএলটা পড়বে এই কারণে, বিএসএনএল মাঝখানে একটুখানি হাওয়া উঠেছিল বিএসএনএল নিয়ে। যাই হোক, এটা হলো যে ঠিক রবার্ট জে রাভি। আর এয়ারপোর্ট অথরিটি হলো বিপিন কুমার। এই কোশ্চেনটা এসেছিল আগের ভিডিওতে, আমি কমপ্লিট করেছিলাম ভিডিওটা। আইআরসিটিসি আইআরএফসি তো বললাম। বিএসএনএল হলো, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া হলো, সেবি যদি বলে, সেবি তো সবাই জানে অ্যাকচুয়ালি। আর রেলওয়ে চেয়ারম্যান হয়েছে কে, এটা সতীশ কুমার। যে ঠিক রেলওয়ের অ্যাকচুয়ালি হয়েছে কে, সতীশ কুমার। আর যদি বলে কি সেবিকে, সেবি তুহিন কুমার পান্ডে। যাই হোক, মোটামুটি এরকম কতগুলো ইম্পর্টেন্ট যে এগুলো পরীক্ষায় এসেছে এবং আসবেও। যাই হোক, পরের কোশ্চেন দেখি 157, বলা হচ্ছে কি ইন 157টা বলা হচ্ছে ইন 2024 ঝাড়খণ্ড অ্যাসেম্বলি ইলেকশনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা কতগুলো সিট পেয়েছে। টোটাল সিট ছিল 81টা, যেটা এসেছিলো 34টা সিট পেয়েছে। এসেছিলো 20 তারিখে ফার্স্ট শিফটে এসেছিলো, রাইট করেছে মাত্র 14%, রং করেছে 20%, মানে টোটাল 34% অ্যাকচুয়ালি রং করেছে, মানে ম্যাক্সিমাম সব স্কিপই করেছে। এগুলো স্কিপ করাই উচিত। যাই হোক, তারপরে চলে আসছে
57 পরে 58টা, আর 58টা বলা হচ্ছে কি যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ডিসেম্বর 2024 এনএইচআরসি ন্যাশনাল হিউম্যান রাইটস সংক্রান্ত কোনটা ভুল। তো এখানে ভুল হলো এটাই যে বিদ্যুৎ রঞ্জন ষড়ঙ্গী জয়েন্ট এনএইচআরসি মেম্বার হয়েছে, এটা একদম ঠিক কথা। চেয়ারপারসন হচ্ছে কি জাস্টিস ভি রামাসুব্রমণিয়াম, তিনি অ্যাকচুয়ালি এনএইচআরসি চেয়ারম্যান হয়েছেন। বলতে পারছে যে অ্যাপয়েন্ট করে এরা যে রকমের যে এরা অ্যাকচুয়ালি টোটালি প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্টেড হয়, যেটা অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যাকচুয়ালি ডিসেম্বর 2024 রিক্রুটমেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আর শ্রী প্রিয়াঙ্ক কানুঙ্গো অ্যাকচুয়ালি মানে প্রিয়াঙ্ক কানুঙ্গো অ্যাকচুয়ালি এর শেষ যে ঠিক সেক্রেটারি জেনারেল হিসাবে নিয়োজিত হননি, সেটাই সংক্রান্ত বলেছে যে এর মধ্যে কোনটা ভুল সেটাকে যে ঠিক দেখাও। এবারে এই টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কী হয়, এগুলো যদি ঠিকঠাক না জানা থাকে তাহলে কিন্তু সে একদম সর্বনাশ করে ছেড়ে দেবে। সুতরাং এইগুলো একদম মানে আন্দাজে কোশ্চেন না করাই ভালো। এই যে এখন এই আর সুব্রমণিয়াম, তিনি কিন্তু 9 নম্বর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের 9 নম্বর চেয়ারম্যান হয়েছেন, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট জেনে রাখা দরকার। আর এবারে ওই এসসি এসটি যে ব্যাপারগুলো আছে আর কি। এবার এই প্রিয়াঙ্ক কানুনগো অ্যাকচুয়ালি কী হয়েছে, অ্যাকচুয়ালি হয়েছে ওই চাইল্ড রাইটস, যেটা ন্যাশনাল কমিশন ফর দ্য প্রোটেকশন অফ চাইল্ড রাইট, মানে এনসি, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, ন্যাশনাল কমিশন ফর অ্যাকচুয়ালি প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, মানে কোথাও যদি কোনো মানে যে ঠিক শিশু যদি ভারতের কোথাও হয়, টর্চার হয় বা তার হিউমিলেশনের শিকার হয়, এই সংস্থা মোটামুটি এগিয়ে যায়। এটা অ্যাকচুয়ালি হিউম্যান রাইটসের পার্টের মধ্যে পড়ে, বাট এই কিন্তু চাইল্ড প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের চেয়ারম্যান হয়েছে, ঠিক আছে, এর সেক্রেটারি জেনারেল নয়। এটা এসেছিলো কবে, 16 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে, 30% রাইট করেছে, রং করে 27, মানে টোটাল 40%। ওকে, তারপরে কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে 158 করলাম আমরা, 159 বলা হচ্ছে হুইচ ইন্ডিয়ান ব্যাংক বিকাম দ্য ফার্স্ট টু লঞ্চ নিয়ার রিয়েল টাইম 24/7 programmable USD clearing capabilities using the JP Morgan Kinexi digital payment platform in March 2024। মার্চ 2025-এ জেপি মর্গান কোম্পানির কিনেক্স ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে ব্যবহার করে কোন ভারতীয় ব্যাংক ইউএসডি, মানে বলা হচ্ছে ইউনাইটেড স্টেটসের ডলারে রিয়েল টাইম ওই ট্রান্সফার লঞ্চ করলো, যেটা অ্যাকচুয়ালি অ্যাক্সিস ব্যাংক, ঠিক আছে। এখন এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার চলে আসে এরকম যে ওই প্রাইভেট ব্যাঙ্কগুলোর সিইওদের নাম অনেক সময় দেয়, তো সেক্ষেত্রে জেনে রাখা দরকার, যদি আসতে পারে বলা যায় না যদি। এবং এর মধ্যে এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, এদের এইগুলো, তো এই অ্যাক্সিস ব্যাঙ্কের হয়েছে অমিতাভ চৌধুরী। অমিতাভ চৌধুরীর আগে মনে হয় ছিল ওই এইচডিএফসি, না যাই হোক, অমিতাভ চৌধুরী অ্যাকচুয়ালি অ্যাক্সিস ব্যাঙ্কের সিইও। ওকে, অমিতাভ চৌধুরী। বন্ধন ব্যাংকের সিইও যদি বলে, বন্ধন ব্যাংকটাও জানা দরকার। পার্থপ্রতিম সেনগুপ্ত বন্ধন ব্যাংকের আগে ছিল ওই চন্দ্রকান্ত বা এরকম কিছু, যে অ্যাকচুয়ালি কোফাউন্ডার অ্যাকচুয়ালি। পার্থপ্রতিম সেনগুপ্ত। এখন কিন্তু বন্ধন ব্যাংক মোটামুটি মার্কেট ডাউন হয়ে গিয়েছে। আর যদি বলে এসবিআই চাল্লা শ্রীনিবাস টু সেট্টি এরকম কিছু ছিল অ্যাকচুয়ালি। ছাল্লা শ্রীনিবাস সালুচেট্টি এরকম কিছু একটা নাম ছিল। আর ইন্ডিয়ান ব্যাংক, সম্ভবত ইন্ডিয়ান ব্যাংকের এটা বিনোদ কুমার না অশোক কুমার, এরকম অশোক চন্দ্র মানে পিএনবি, ইয়েস, অশোক চন্দ্রের কথা মনে পড়েছে, অশোক চন্দ্র পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অশোক চন্দ্র। আর যদি বলা হয় ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে ওই বিনোদ কুমারটা ইন্ডিয়ান ব্যাংকের হবে, এর নয়, অশোকের নয়, বিনোদ কুমার ইন্ডিয়ান ব্যাংক। তোমার 4টে আমরা জানলাম, পাঞ্জাব জানলাম, বাকি রয়েছে কে,
ইউকো, ইউকোটা পড়ে, ইউকোটা অ্যাকচুয়ালি অশ্বিনী কুমার, অশ্বিনী বৈষ্ণব থেকে এই নামটা মনে রাখা যায়, অশ্বিনী কুমার, ইউকো। ঠিক আছে, এগুলো মেমোরেবল জিনিস, মানে এগুলো জাস্ট মনে রাখার ব্যাপার। এর মধ্যে এইটা অ্যাক্সিস ব্যাঙ্কটা তো জানেন সঙ্গে সবাই, আশা করি। আর এর মধ্যে এইচডিএফসি ব্যাঙ্কটা পড়ে, প্রাইভেট দুটো ব্যাংকের মধ্যে আইসিআইসি, এইচডিএফসি আর আইসিআইসি ব্যাংক সম্ভবত সন্দীপ বক্সি এরম কিছু ছিল। আইসিআইসিআই ব্যাংক সম্ভবত সন্দীপ বক্সি, আইসিআইসিআই। এইচডিএফসি ব্যাংকটা, এইচডিএফসি ব্যাংকটার নাম ছিল যথাক্রমে যে এইচডিএফসি ব্যাংকের দুটো না তিনটে, এইচডিএফসি ব্যাংক সম্ভবত নাম ছিল জগদীশন, এস জগদীশন এরকম একটা কিছু ছিল, এস জগদীশন, এস জগদীশন এরকম একটা কিছু নাম ছিল। তার মানে এইচডিএফসি দেখলাম, প্রাইভেট আইসিআইসিআই দেখলাম, আর কি আছে, এইচডিএফসি, আইসিআইসি, ইয়েস ব্যাংক, ইয়েস ব্যাংক, ইয়েস ব্যাংক বলা যেতে পারে। ইয়েস ব্যাংক অ্যাকচুয়ালি প্রশান্ত কুমার, ইয়েস ব্যাংক, ইয়েস ব্যাংক মাঝখানে দেউলিয়া হয়ে গেছিল না, ইয়েস ব্যাংক প্রশান্ত কুমার। ব্যাস, আর বেশি জানার দরকার নেই, অত মাথায় চাপ দিয়ে লাভ নেই, পড়বে না আর বেশি। মোটামুটি এই কটা দেখলেই হবে। এবারে বাদ বাকি মনে ওই ব্যাঙ্ক অফ বরোদা বা এগুলো বাদ গিয়েছে, এগুলো একটু তোমরা সার্চ করে দেখে নিও, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, তো 21 তারিখে এসেছিল, লাস্ট চিপটা এসেছিল 13% রাইট করেছে, রং 24, মানে 37% অলমোস্ট। যাই হোক, তারপরে কোশ্চেন চলে হচ্ছে 160। 160 বলা হচ্ছে যে নাসা অ্যাস্ট্রোনট Sunita Williams returned to Earth in March 2025 after her mission aboard a space capsule. How much had she spent in space? স্পেসে কতদিন কাটিয়েছে? 608 দিন কাটিয়েছে। বাপরে বাপ! আর যদি বলে স্পেসে ভারত থেকে কে গিয়েছে? শুভ্রাংশু শুক্লা। তো এটা 9 তারিখে এসছিল, ফার্স্ট শিফটে এসছিল। 13 তারিখ 13% রাইট, রং করেছে 57, মানে অলমোস্ট 70% রং করেছে। তোমাদের রংটা দেখো, 57% রং করেছে। যাই হোক, তো রং তো করেছে। তো 161-এ বলা হচ্ছে মেজর ফিউচার ফোকাসড ইনিশিয়েটিভ ওয়াজ ডিসকাস ডিউরিং দ্য বলা 67 জিবিএম এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, এপিও। তো এপিওতে এপিও 67 অর্গানাইজেশন মিটিংয়ে কোন, মানে যেটি ভবিষ্যতের যে লক্ষ্যমাত্রা হিসাবে কোনটাকে সিলেক্ট করা, সেটা অ্যাকচুয়ালি গ্রিন প্রোডাক্টিভিটি 2.0। এগুলো আনপ্রেডিক্টেবল কোশ্চেন, না অ্যাটেম্প করাই ভালো। 24 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 13% রাইট করেছে, রং করেছে 20%। এখন অ্যাকচুয়ালি 13% রাইট মানে হয়তো পড়েছে বা অত আন্দাজও করতে পারে। যাই হোক, করতেই পারে ক্যান্ডিডেটদের এখন, মানে যেটি প্রিপারেশন লেভেল খুবই টপ লেভেলের। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে 162, বলা হচ্ছে হাউ মেনি ভিলেজেস ইন ইন্ডিয়া হ্যাভ কমপ্লিটেড দ্য কম্পিউটেশনাল ল্যান্ড রেকর্ডস অ্যাজ অফ মার্চ 2025 অ্যাকর্ডিং টু দ্য ডিজিটাল ডিপার্টমেন্ট অফ দ্য ল্যান্ড রিসোর্স। তো ভূমি জরিপ সংক্রান্ত ডিজিটাল ব্যবস্থা কতগুলো গ্রামে লঞ্চ করলো, সেটা হলো 6.25। এটা অ্যাকচুয়ালি অ্যাটেম্প করেছে 24%, মানে 24 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো। 13% রাইট করেছে, রং করেছে 13%, মানে টোটাল 26% অ্যাটেম্প করেছে। বা সব থেকে লোয়েস্ট কোশ্চেন অ্যাটেম্প এটা দেখলাম। তারপরে চলে আসছে একটা বড় কোশ্চেন, যেখানে বলা হয়েছে যে ওই টাইগার ট্রুম, একদম টাইগার ট্রুম কার মধ্যে হয়? প্রথমত ইউএস আর ইন্ডিয়া। মিলিটারি এক্সারসাইজ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো টাইগার ট্রুমটা কোথায় সম্পন্ন হলো? টাইগার ট্রুম অ্যাকচুয়ালি প্রথম ইউনাইটেড কিংডম ইন্ডিয়া না, একদম না। হারবার ফ্রেজ অফ দ্য এস্টিমেটেড বলা বিশাখাপত্তনম, ঠিক আছে। ইন্ডিয়ান কন্ট্রি পার্টিসিপেট ইন আইএনএস বিক্রান্ত, না, আইএনএস বিক্রান্ত কোন পার্টিসিপেট করেনি। তো কর্পোরেট এসওপি ফর এ কম্বাইন কোঅর্ডিনেশন সেন্টার ডিউরিং দ্য জয়েন্ট অপারেশন, হ্যাঁ, জয়েন্ট অপারেশনের ক্ষেত্রে তাদের মধ্যে মানে ফর্মুলেট হয়েছে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি 2 আর 4 নম্বরটা অ্যাটেম্প চলে আসছে। তো এগুলো ওই যেমন ওই ইন্ডেক্সে যেমন বলছিলাম, ইন্ডেক্সে যেমন হচ্ছে ডিপ লেভেলে কোশ্চেন আসছিলো, এখানেও কিন্তু ওরকম লেভেলেরই কোশ্চেন এই তোমাদের আপকামিং এক্সামে তোমরা ফেস করতে চলেছো। ঠিক আছে, সুতরাং এইগুলো কিন্তু মাথায় রেখে একটুখানি এগোতে হবে, যে কেমন কোশ্চেন আসতে চলেছে বা কোশ্চেন আসবে। কারণ এগুলো কিন্তু মানে খুবই খুবই ইম্পর্ট্যান্ট,
খুবই ইম্পর্টেন্ট এক একটা করে টপিক, যেমন হচ্ছে কোথায় কোথায় কী কী এক্সারসাইজ হয়েছিল, কোথায় যেমন কোথায় হয়েছিল, যেমন হচ্ছে কি ওই যে কটা ইন্ডিয়াতে যে কটা সম্পন্ন হলো, যেমন ওই টাইগার ট্রুমটা ইন্ডিয়াতে সম্পন্ন হলো, ইন্ডিয়া ইউএসএ কোথায় সম্পন্ন হলো, বলা হয় বিশাখাপত্তনমে সম্পন্ন, ইন্ডিয়ান আর্মি। তারপরে ওই ইন্দ্র, যেমন যদি বলে যে ইন্দ্র 2025, ইন্দ্র কার কার মধ্যে হয় তোমরা জানো? ইন্দ্র হচ্ছে ইন্ডিয়া রাশিয়া, ইন্দ্র কিন্তু হয়েছে চেন্নাই, তাহলে রাশিয়ার সাথে হলো চেন্নাইতে। আবার এটা হলো যেটি বিশাখাপত্তনম, মানে সব সাউথের দিকেই হয়েছে আর কি। রাশিয়া সাউথে গেছে, আমেরিকা সাউথে গিয়েছে। তারপরে ওই এক্সারসাইজগুলোর মধ্যে ওই যেগুলো অ্যাকচুয়ালি নেভি যেগুলো সম্পন্ন করেছে, নেভি যেগুলো ম্যাক্সিমাম সম্পন্ন করেছে সবকটাই যেমন হচ্ছে কি এর মধ্যে এইকেমেই বলে যেটা হয়েছিল ইন্ডিয়ান ওশিয়ানে হয়েছিল, এইকেমেই এইকেমেই কিন্তু তানজানিয়ার সাথে হয়েছে প্রথমবারের জন্য, আফ্রিকার প্রথম দেশের মধ্যে তানজানিয়ার সাথে হয়েছে ইন্ডিয়ান ওশিয়ান আইও, ঠিক আছে। এটা যেমন নেভি নেভি যেমন সম্পন্ন করেছে। আহ, আবার বরুণ যদি বলি, বরুণ কিন্তু ফ্রান্সের সাথে হয়ে থাকে, বরুণ সম্পন্ন হয়েছে সম্ভবত আরব সাগর, আরব আরব আরবিয়ান আরব সাগরে, আরব সি। বরুণ ফ্রান্সের সাথে হয়ে থাকে। আবার ইন্ডিয়া শ্রীলঙ্কা, এই যে স্লাইনেক্স, তারপরে হচ্ছে গিয়ে অগ্নি ওয়ারিয়ার আবার ইন্ডিয়ার সাথে এর হয়, ইন্দোনেশিয়ার হয়ে থাকে, এরকম এরকমভাবে অ্যাকচুয়ালি এগুলো দেখতে হবে আর কি। মানে কোথায় হয়েছে, কোন স্টেটে, মানে কোথায় কার সাথে সম্পন্ন হয়েছে, কোথায় সম্পন্ন হয়েছে এবং কী জাতীয় হয়েছে, নেভি, মিলিটারি, আর্মি, নেভি না এয়ারফোর্স, এরকমগুলো মনে রাখতে হবে। এর মধ্যে হট টপিক হচ্ছে কোনখান, আফ্রিকান কান্ট্রি, যেহেতু প্রথম হয়েছে আফ্রিকান কান্ট্রির সাথে। এছাড়া ওই আমাদের সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিগুলো, সাউথ ইস্ট এশিয়া সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিগুলো, যেমন ফিলিপাইন্স, ইন্দোনেশিয়া, তারপরে মরিশাস অ্যাকচুয়ালি আফ্রিকার মধ্যে পড়ে। তার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, কাম্বোডিয়া, সিঙ্গাপুর, এগুলো এগুলো রয়েছে যেমন। এছাড়া আবার ওই আমাদের উপরের দিকে যেমন হচ্ছে কি ওই কাজাখস্তান, কিরগিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, এদের সাথে যেগুলো হয়েছে। তারপরে ওই অস্ট্রেলিয়া, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, এরা তো রয়েছেই। মোটামুটি গোটা এটা দেখতে হবে। এটা এসেছিলো 17 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসছে, 13% রাইড করেছে, রঙ্গ 23%, টোটাল 36%। তারপরে কোশ্চেন চলে আসছে কি 164 নাকি, 164 বলা হচ্ছে যে অক্টোবর 2024 ইন্ডিয়া পাকিস্তান এগ্রি টু এক্সটেন্ড দ্য কারতারপুর করিডোর। 2024 অক্টোবরে কারতারপুর করিডোরের এগ্রিমেন্টটাকে কত বছর এক্সটেন্ড করলো ইন্ডিয়া পাকিস্তান? 5 বছর এক্সটেন্ড করলো। কবে এসছে? 20 তারিখে এসছে, সেকেন্ড শিফটে এসছে, রাইট 13%, রং 23%, ঠিক আছে, টোটাল 36%। তারপরে কোশ্চেন চলে আসছে কি যে হু অ্যামং দ্য ফলোয়িং লঞ্চ দ্য ইন্ডিয়া ইনিশিয়েটিভ, ইন্ডিয়া এআই ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কি ইউনিয়ন আইটি মিনিস্টারকে আসছেনি বা ইসনাফ, যিনি আবার ইন্ডিয়ান যে ঠিক রেলওয়ে মিনিস্টারের মধ্যে পড়ে। তো এটা কবে লঞ্চ হয়? 24 তারিখে এসছে, 24 তারিখে লাস্ট শিফটে 13 রাইড করেছে, রং করেছে 56.38%। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে হুইচ এডিশন অফ দ্য ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট হেল্ড। এই ওয়ার্ল্ড সাস্টেনেবল এই সামিটটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে নিউ দিল্লিতে অনুষ্ঠান হয়েছে। কবে হয়েছে? মার্চের 5 থেকে 7। কত, এটা কততম এডিশন? 24th এডিশন। কবে এসছিল? 19 তারিখে এসছিল, ফার্স্ট শিফটে এসছিল, রাইট 12%, রং 19%, মানে 31% মাত্র অ্যাটেম্প করেছে, ভাবা যায়। যাই হোক, তারপরে চলে আসছে যে 167 হোয়ার ওয়াজ দ্য ফিল্ড ডেমনস্ট্রেশন অফ দ্য ডিউ মার্ক টু সিস্টেম কন্ডাক্টেড। তো ডিউ মার্ক টু সিস্টেম অ্যাকচুয়ালি কন্ডাক্ট করেছে বাই ডিআরডিও। কোথায় কন্ডাক্ট করেছে সেটা অ্যাকচুয়ালি কার্নুলে করেছে। এখন এখানে ডিআরডিও যদি বলে, ডিআরডিওর চেয়ারম্যানকে আসতেই পারে কোশ্চেন, ডিআরডিও চেয়ারম্যানকে
যথাক্রমে সমীর, এসভি কামাত, অ্যাকচুয়ালি বলা হয় সমীর ভি কামাত। এগুলো মনে রাখা দরকার, খুবই দরকার। যেমন ইসরো যদি বলে, ইসরো তো এসছে কোশ্চেন, ভি নারায়ণ, যেমন আমরা তখন বললাম ওই যে এগুলো। আবার যদি বলে যে অ্যাটমিক এনার্জি কমিশন, এইসি, এইসির একে একে মোহান্তি। আচ্ছা, যদি বলে যথাক্রমে যে বার্ক, বার্ক একে, বার্ক মানে ওই যেটাকে বলা ভাবা অ্যাটমিক রিসার্চ, বার্ক একে। বার্কে যথাক্রমে যে বলা হয় বিবেক, বিবেক ভাসিন। আর কি আছে? ডিআরডিও, ইসরো, এইসি, বিক্রম সারাভাই, বিক্রম সারাভাই স্পেস সেন্টার, ওটা ওই যথাক্রমে, এটা তোমরা মনে রেখেছো কি জানি না, বলছি আমি, বিক্রম সারাভাই, এটা লিখে নিই, বলছি। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের রেখে হয়েছে ডক্টর উন্নিকৃষ্ণন নায়ার। এই উন্নিকৃষ্ণন নায়ারের সাথে একটা গল্প জড়িয়ে, যেটা হচ্ছে কি, এক মিনিট, উন্নিকৃষ্ণন নায়ার, ইনি কে? ইনি ওই যে নামিদুরাই সায়েন্টিস্ট, দ্য গ্রেট সায়েন্টিস্ট অফ লিকুইড ইঞ্জিন, রকেট, রকেটের লিকুইড ইঞ্জিন আবিষ্কর্তা, সলিডের সাথে লিকুইড ইঞ্জিন। যাই হোক, ওই যে নাম্বিদুরাইয়ের কলিগ ছিলেন, নাম্বিদুরাইকে তো ফাঁসানো হয়েছিল। তো যেটা অ্যাকচুয়ালি আমরা রকেটরি সিনেমার মাধ্যমে দেখতে পাই, যেখানে ক্যারেক্টার পার্ট করেছেন এস মাধবন, অ্যাক্টর। তো সেখানে এই উন্নিকৃষ্ণন যখন এই নাম্বিদুরাইয়ের জেল কাস্টাডি হয়, উন্নিকৃষ্ণন অ্যাকচুয়ালি এই যে লিগ্যাল ফাইটটাতে সাহায্য করেছিলেন উন্নিকৃষ্ণন। এবং উন্নিকৃষ্ণন একজন উচ্চমানের যে ঠিক রকেট সায়েন্টিস্ট, মানে ওনার কলিগ ছিলেন। যাই হোক, তিনি বর্তমানে এই বিক্রম সারাভাই স্পেস সেন্টারের হয়েছেন, কি বলে, চেয়ারম্যান। তো হয়ে গেল এখান থেকে ডিআরডিও, ইসরো, এইসি, বার্ক, ব্যাট, চারটে দেখলেই হবে। তো তারপরে চলে আসে ডেট, এটা 17 তারিখে এসেছিলো। এটা এসছে 17 তারিখে 4:30 দেখবেন, লাস্ট শিফটে এসছে, 12% রাইট করেছে, রং করেছে 45.77%। যাই হোক, তারপরে কোশ্চেন কি, 168, 168-এ যাবো আমরা। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য এক্সারসাইজ সাইক্লোন, এক্সারসাইজ সাইক্লোন কার সাথে কার হয়েছে? ইজিপ্টের সাথে হয়েছে, ইজিপ্ট। ফার্স্ট অপশান হচ্ছে ইজিপ্ট। কোথায় হয়েছে এক্সারসাইজ সাইক্লোন? হয়েছে যখন যে মহারাজান ফিল্ড ইন রাজস্থানে হয়েছে সম্পন্ন। ওকে। আর্টিলারি ট্রেনিং হয়েছিল? আর্টিলারি ট্রেনিং কিন্তু হয়নি। তাহলে পার্টিসিপেটিং কান্ট্রি নিয়ে ইন্ডিয়া, ইজিপ্ট, একদম 1 আর 2 নম্বরটা ঠিক। ঠিক আছে, তো এটা এসেছিল 6 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 12% রাইট করেছে, রং করেছে 45%, মানে টোটাল 57% মতো। হুম 57% মতো হয়েছে, নট 60। ওকে, 57%। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে কি, 169-এ, 169 মার্চ 2025 হেলথ মাইলস্টোন ওয়াজ রিমেম্বার বাই দ্য ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে। সেটা কি? পালস পোলিও ফার্স্ট ডে ছিল মার্চের দিকে। এটা অ্যাকচুয়ালি রাইট করেছে 9 তারিখে এসেছিল, ফার্স্ট শিফটে এসেছিল, রাইট করেছে অনলি 12 আর রং 59, মানে টোটাল যে 71% রাইট মানে অ্যান্সার করে, তার মধ্যে এত পার্সেন্টেজে, খুবই খারাপ অবস্থা। যাই হোক, তারপরটা বলা হচ্ছে 170-টা, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য এক্সারসাইজ খাঞ্জার, এক্সারসাইজ খাঞ্জার কার সাথে হয়েছে? এক্সারসাইজ খাঞ্জার অ্যাকচুয়ালি উজবেকিস্তান না কিরগিজস্তান, এটা হচ্ছে যখন কিরগিজ স্করপিয়ন ব্রিগেডের সাথে হয়েছে। এক্সারসাইজ খাঞ্জার যখন যে কিরগিজস্তানের সাথে হয়েছে। এই কিরগিজস্তান, উজবেকিস্তান, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এইগুলো খুবগুলোই, মানে এই বেটাগুলো, এই বেটার নামগুলো অনেকটা এক, তো এই দেশগুলো, সুতরাং এইগুলো খুবগুলোই। তো এইগুলো একটা চার্ট ডাউন করে মনে মনে রাখা দরকার। যেমন ওই বলে, যদি বলে দাস্তলিক, দাস্তলিক কার সাথে হয়েছে? দাস্তলিক ইউ আছে, মানে উজবেকিস্তান, দাস্তলিক, দাস্তলিক এক্সারসাইজ হয়েছে উজবেকিস্তানের সাথে, উজবেকিস্তান, এই যে উজবেকিস্তান। আচ্ছা, আমি বানানটাও সবটা লিখলাম না, যাই হোক, যেমন উজবেকিস্তানের সাথে হয়েছে। এটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে? পুনেতে সম্পন্ন হয়েছে, আর্মি, এটা আর্মি। ওকে,
যেমন হচ্ছে কি ওই এই খাঞ্জারের কথা বলা হচ্ছে, অপারেশন খাঞ্জার কিন্তু ওই ইন ইয়ের সাথে হয়, কিরগিস্তানের সাথে হয়েছে। এটা কোথায় হয়েছে? কিরগিস্তানের সাথে, এটা বিসকেকে সম্পন্ন হয়েছে। এক্সারসাইজ 2 আর 3, প্রথমত এক্সারসাইজ হেল্ড ইন দ্য রিজিয়ন অফ দ্য লাদাখ, না এটা লাদাখ রিজিয়ন একদম হবে না। এটা অ্যাকচুয়ালি সম্পন্ন হয়েছে কোথায়? এটা সম্পন্ন হচ্ছে তখন বিসকেক। বিসকেক কার রাজধানী? উজবেকিস্তানের রাজধানী নয়, কিরগিস্তানের রাজধানী বিসকেক। কিরগিস্তান, কিরগিজস্তান, এইসব জায়গাতে বেশি পরিমাণে পাওয়া যায়, ঘোড়া খুঁজে পাওয়া যায়, ঘোড়া। ঘোড়া ঘুরে বেড়ায় রাস্তাঘাটে। যাই হোক, এতে পাহাড়ি অঞ্চল তো, যাই হোক। আর এ একটা হলো, তাহলে এটা উজবেকিস্তান হলো, এটা কিরগিস্তান হলো। আর একটা কাজাকস্তান আছে, যেখানে বলা হয় যে অপারেশন কাজিন্দ হয়, এক্সারসাইজ কাজিন্দ করে। এটা কাজাকস্তান, এটা কাজাকস্তান, কাজাকস্তান, কাজাকস্তানে হয় অপারেশন কাজিন্দ। এটা অ্যাকচুয়ালি ওই কোথায় সম্পন্ন হয়েছিল? সম্ভবত কাজিন সম্পন্ন হয়েছিল এতে, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে সম্পন্ন হয়েছিল। উত্তরাখণ্ড, এদের তো আর মানে যে ঠিক নেভি টেভি নেই, এদের ম্যাক্সিমামটাই আর্মিতেই, আর্মি প্র্যাকটিসটা করে থাকে অ্যাকচুয়ালি। এটা জাস্ট ওই আফগানিস্তানের পরবর্তী, আফগানিস্তানের ওই ওই পোর্শনটা, এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল এশিয়ার মধ্যে পড়ে যায়, সেন্ট্রাল এশিয়ার এর মধ্যে পড়ে। যেমন ওই যদি বলে নোমাডিক এলিফ্যান্ট কার সাথে হয়েছে? নোমাডিক এলিফ্যান্ট কিন্তু ওই সেন্ট্রাল এশিয়ার কান্ট্রি, যেমন হচ্ছে কি এলিফ্যান্ট মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার সাথে এরকম। এই যে তাহলে কী কী দেখলাম এখান থেকে আমরা? উজবেকিস্তান দেখলাম, কিরগিস্তান দেখলাম, কাজাকস্তান দেখলাম, তিনটে দেখলাম, আস্তান আর মঙ্গোলিয়া। সেন্ট্রাল ইন্ডিয়ার এই এতগুলো মোটামুটি আমরা দেখে নিলাম, সেন্ট্রাল ইন্ডিয়া থেকে এগুলো হয়ে গেল। হুম, তার মানে কতটা এফেক্টিভ ডিটেলস অ্যাকচুয়ালি, জাস্ট কানে শোনো আর চোখে দেখো, দেখলেই মনে থাকবে। 10 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 12% রাইট করেছে, রং করেছে 44%, টোটাল 56% অ্যাটেম্প করেছে। ওকে, পরে কোশ্চেন চলে যাই। 71 বলা হচ্ছে কি, 71-এরটা, হুইচ কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট ইন ল্যাটিন আমেরিকান কান্ট্রি টু বেল্ট রোড ইনিশিয়েটিভ থেকে নাম তুলে নিয়েছে, সেটা হলো পানামা। পানামা মানে পাটাকে নামিয়ে দাও, অ্যাকচুয়ালি পানামা অ্যাকচুয়ালি 5 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 12% রাইট করেছে, রং করেছে 33%। পানামা অ্যাকচুয়ালি করেছে। আর আর্জেন্টিনাও কিন্তু ল্যাতিন আমেরিকান দেশ, ঠিক আছে। চিলি, কলম্বিয়া সবকটা ল্যাতিন আমেরিকান দেশ। যাই হোক, তারপরে কোশ্চেন দেখবো আমরা কি, যে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি অ্যাজিউম দ্য চেয়ারম্যানশিপ অফ দ্য বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল চেয়ারম্যানশিপের বাংলাদেশে নিয়ে বেশি কথা বাড়িয়ে লাভ নেই, জাস্ট ওয়ান লাইনে মানে একটা এতেই যে ঠিক আছে সেরে দাও। 5 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 12% রাইট করেছে, রং করেছে 45%। এখানে যে ঠিক রং করাটা এদের, এই কোশ্চেনের ক্ষেত্রে রং করাটা অ্যাকচুয়ালি এদের ন্যায্য অধিকার, কারণ বাংলাদেশকে যতটা অ্যাভয়েড করা যায় ততটা ভালো। যাই হোক, তারপরে চলে আসছে 173। 173তে কী বলা হচ্ছে যে সেপ্টেম্বর 2024 ইউনিফর্ম কোড অফ দ্য ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিস 2024 গাইডেন্স হুইচ অফ দ্য ফলোয়িং সেক্টর। ইউনিফর্ম কোড, সেপ্টেম্বর ইউনিফর্ম কোড দেওয়া হয়েছে ফর দ্য ফার্মাসিউটিক্যাল মার্কেটিং প্র্যাকটিস ফর দ্য মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে একটা ইউনিফর্ম কোড দেওয়া হয়েছে 2024-এ, এটা পাস করানো হয়েছে, ঠিক আছে। এটা ফার্স্ট শিফটে এসেছিলো, এই 6 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 12% রাইট করেছে, রং করে 36%। তারপরে কোশ্চেন চলে আসছে কি, আমরা দেখবো যে 174 বলা হচ্ছে নভেম্বর 2024 ইন্ডিয়া সিঙ্গাপুরের মধ্যে মিলিটারি এক্সারসাইজ হয়েছে। এই যে আবার বললাম, এবারে ওই এই কান্ট্রিগুলো যেমন সিমবেক্স, ইন্ডিয়া মিলিটারির মধ্যে হচ্ছে অগ্নি ওয়ারিয়ার হয়েছে কার মধ্যে? ইন্ডিয়া আর সিঙ্গাপুরের মধ্যে। অগ্নি ওয়ারিয়ারে অ্যাকচুয়ালি এক্সারসাইজ ওয়ারিয়ার ইন্দোনেশিয়ার মধ্যেও সম্পন্ন হয়েছিল, 2024-এ সম্পন্ন হয়েছে। যখন ওয়ারিয়ার ইন্দোনেশিয়ার সাথেও সম্পন্ন হয়েছিল, আবার এর সাথেও সম্পন্ন হয়েছে। কোথায় সম্পন্ন হলো? এটা অ্যাকচুয়ালি হয়েছে কোথায়? মহারাষ্ট্রেতে সম্পন্ন হয়েছে। ওয়ারিয়ার ইন্দোনেশিয়ার এই সিঙ্গাপুরের সাথে সম্পন্ন হয়েছে, আর সিঙ্গাপুরের সাথে সিমবেক্সও হয়েছিল 2024-এ। সিমবেক্স যদি বলো তখন কিন্তু সেটা এতে হয়েছিল, সিমবেক্স হয়েছিল বিশাখাপত্তনম মনে হয়, সিমবেক্স হয়েছিল বিশাখাপত্তনমে।
আর দেবলালি বলে জায়গাটা আছে মহারাষ্ট্রে সম্পন্ন হচ্ছে তখন অগ্নিবাড়ি। যাই হোক, আহ, এই এই রিলেটেড যেমন এই সিঙ্গাপুর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, এদের এই টাইপগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এই খুব গন্ডগোলের ব্যাপার। যেমন যেমন যদি বলে একুভেরিন হয়েছে মালদ্বীপের সাথে। একুভেরিন আমাদের পশ্চিম দিকের দেশগুলোর যদি আমি বলি, একুভেরিন মালদ্বীপ যেহেতু আমাদের পশ্চিম দিকে অবস্থিত, আর ইস্টের দিকে যেগুলো অবস্থিত যেমন হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যেমন হচ্ছে হারিমাও শক্তি, এটা হয়েছে কার সাথে? হারিমাও শক্তি সম্পন্ন হয়েছে যখন যে মালয়েশিয়ার সাথে। এই এখানে কতগুলো শক্তি আছে, যেমন হারিমাও শক্তি, তারপরে গাডুরা শক্তি আবার ইন্দোনেশিয়ার সাথে। গারুড়া শক্তি, এটা আবার ইন্দোনেশিয়া। সিমবেক্স তো বললাম, বিশ্ব সিঙ্গাপুরের সাথে। মালয়েশিয়া হয়েছে, ইন্দোনেশিয়া হয়েছে, কাম্বোডিয়ার সাথে সিনব্যাক্স। আর কি আছে? ফিলিপাইন্সের সাথে মনে হয় কিছু নেই সম্ভবত, ফিলিপাইন্সে মনে পড়ছে না, সম্ভবত নেই ফিলিপাইন্সের সাথে। উম, উদর শক্তি, সেটাও কিন্তু মালয়েশিয়ার সাথে। উদার শক্তি, এটাও হচ্ছে মালয়েশিয়ার সাথে। এটাই খুঁজছিলাম, এটা অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম ফিলিপাইন্সের কথা, না উদর শক্তি অ্যাকচুয়ালি হচ্ছে কি মালয়েশিয়ার সাথে। খানজাত তো বলা হয়ে গেছে, খানজাত তো আমরা পড়লাম প্রথমে কিরগিজস্তানের সাথে। আর একটা আছে যেটা হচ্ছে মিত্র শক্তি। এটা আমাদেরকে, এটা আমাদের শ্রীলঙ্কা বন্ধু, আমাদের বন্ধুদের শ্রীলঙ্কা। তার মানে এগুলো অ্যাকচুয়ালি পূর্ব দিকের, এটা সাউথ ইস্টের মধ্যে পড়ছে, এটা ওয়েস্ট, যেমন হচ্ছে মালদ্বীপ ওয়েস্টের মধ্যে পড়ছে, মালদ্বীপের সাথে ইকোভেরিন হয়েছে আর কি। আর যদি বলে যে ঠিক নর্থে, সূর্যকিরণ, নর্থে হচ্ছে সূর্যকিরণ। এই যদি আমরা এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখি, পূর্ব পশ্চিম দক্ষিণ দিকে এই শ্রীলঙ্কা, আর নর্থে চলে আসছে আমাদের সূর্যকিরণ, নেপাল। তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করে যদি আমরা মুখস্থ রাখি এরমভাবে হয়ে যাবে, ঠিক আছে। পশ্চিম দিকে রয়েছে একটা একুভেরিন ওয়েস্ট, উত্তর দিকে রয়েছে একটা নেপাল, আর তারপরে এই যে বর্ডারগুলো রয়েছে অ্যাকচুয়ালি যে, ঠিক আছে, নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ সাউথ ইস্ট, এরকমভাবে মনে রাখলে এরা এই পোর্শনটাতে মনে রাখতে হবে যেরকম ওইগুলো উজবেকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, আফগানিস্তান, এরকম দেশগুলো। আর ভারতের পশ্চিম দিকে তো মালদ্বীপ রয়েছে, তার পশ্চিম দিকে রয়েছে যেরকম যে আমেরিকাগুলোই রয়েছে আর কি। যাই হোক, তো মোটামুটি এরকমভাবে মনে রাখলে মোটামুটি মনে থাকবে। যাই হোক, 9 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো। আশা করি এরকম প্র্যাকটিসে কেউ পড়ায়নি এখনও পর্যন্ত। যাই হোক, এটা মোটামুটি 51.56% এসছে কোশ্চেন, তার মানে রং করেছে। তারপরে কোশ্চেন চলে আসছে 75 মার্চ 2025, হোয়ার ওয়াজ দ্য মেন ইভেন্ট অফ দ্য 56th সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ এর ভাট্টি, সিআইএসএফ এর একে হয়েছে যতক্ষণে যে বিএস ভাট্টি না ভাট্টি, বিএস ভাট্টি মনে হয় সম্ভবত, সিআইএসএফ এর আমাদের ডিজি, সিএসএফ ডিজি হয়েছে। আর সিএসএফ কী করে থাকে, পার্লামেন্টকে করে, আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টকে সিকিউরিটি দেয়। সিএসএফ এর 56 ইন্ডাস্ট্রিয়াল, সিএসএফ এর যে ঠিক রেজিং ডে পালন করা হলো কোথায়, তামিলনাড়ুর ঠাক্কোলামে 14 তারিখে এসেছিল। ফার্স্ট শিফটে এসেছিল, 11% রাইট করেছে, রং করেছে 38.44%। তারপরে কোশ্চেন চলে আসছে 176 বলা হচ্ছে কি, হুইচ ইন্ডিয়ান নেভাল শিপ ভিজিটেড দ্য পোর্ট লুইস মরিশাস। তো আইএনএস ইম্ফল অ্যাকচুয়ালি এটা 57 এদের ন্যাশনাল ডেতে পিএমকেও ইনভাইট করেছিল। তো এই কোশ্চেনটাও এসেছিল, মার্চে পিএম মোদি কোথায় গিয়েছিলেন ইনভাইটেশনে, কোন দেশের এই হিসাবে, তখন বলতে হবে যে মরিশাস অ্যাকচুয়ালি ওই আফ্রিকার এর মধ্যে পড়ে,
আফ্রিকান নেশন, এটা ইন্ডিয়ান ওশিয়ানে অবস্থিত একটা দ্বীপ দ্বীপ আর কি, মরিশাস। যাই হোক, 23 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 11% রাইট করেছে, রং করেছে 44। তারপরে কোশ্চেন কি 177, যেখানে বলা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি দ্বারা by what percentage did the Indian Defence Public Sector Undertaking DPSEU export ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর গ্রোথ কত বেড়েছে? এরা অ্যাকচুয়ালি রপ্তানি করেছে কত? রপ্তানি কত বেড়েছে? খুবই ভালো কোশ্চেন এটা। এটা অ্যাকচুয়ালি ইকোনমিক সার্ভে এবং ইকোনমিক সার্ভে এবং বাজেট, এটা কিন্তু পড়ার মধ্যে রইল। এর উপরে চেষ্টা করবো ভিডিও আনার যতটা শর্টে, 42%, ঠিক আছে? তো ইকোনমিক বাজেট আর এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট, ইকোনমিক সার্ভে বাজেট। 16 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে 11% অ্যাড করে, রং করতে 13%। যাই হোক, তারপরে কোশ্চেন কি চলে আসছে, বলা হচ্ছে অ্যাজ পার দ্য ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন ইস্পা 2025, 52টা স্যাটেলাইটের মধ্যে কতগুলো স্যাটেলাইট অ্যাকচুয়ালি ডিফেন্স স্যাটেলাইট প্রাইভেট সেক্টর তৈরি করবে? তার মধ্যে সংখ্যা হলো 31টা। খুবই আনপ্রেডিক্টেবল কোশ্চেন, বাট ভালো কোশ্চেন, গুড লেভেলের কোশ্চেন। 9 তারিখে লাস্ট শিফটে এসেছিলো, 11% রং রাইট করেছে, রং করেছে 17। তো এইগুলো 11% রাইট করেছে না, তারা কোন লেভেলে পড়াশোনা করছে এটা ভাবো। যাই হোক, তারপরে চলে আসছে 179, মার্চ 2025, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পাঞ্জাব ওয়াজ প্রপোজড টু বি ডেভেলপড লিওপার্ড সাফারি। লিপার্ড মানে যে বলা হয় চিতার জন্য একটা সাফারি করছে, কারা, নাম কি? পাঞ্জাব করছে, ঝজ্জার বাচৌলি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ঠিক আছে? মোটামুটি এটা তো এটা এসেছিলো কবে? এটা অ্যাকচুয়ালি এসেছিলো 6 তারিখে এসেছিলো, 6 তারিখে এসেছিলো। আর যথাক্রমে ফার্স্ট শিফটে এসেছিলো। তো রাইট করেছে কত? রাইট করেছে তোমার 11%, রং করেছে 33.002%। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে আমরা, হোয়াট ইজ দ্য, বলা হয়েছে যে 80টা হোয়াট সিগনিফিকেন্ট ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট ওয়াজ অ্যাগ্রিড আপন দ্য ডিউরিং দ্য COP16। ওই যে COP16 নিয়ে তখন পড়ছিলাম, COP16 অ্যাকচুয়ালি সম্পন্ন হলো কোথায়? সম্পন্ন হয়েছিল কোথায়? যে ইতালির রোমেতে সম্পন্ন হয়েছে, এবং তার কত টাকা ইনভেস্ট করেছে? $200 বিলিয়ন, মিলিয়ন অ্যানুয়ালি বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য, জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এত টাকা ইনভেস্ট করা হয়েছে। 13 তারিখে সম্পন্ন হয়েছে, 13 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 11% অ্যাড করেছে, রং করেছে 27। তারপরে চলে আসছে যে হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান কোথায় হলো? ওমানের মাস্কাটে। এর আগেরটা কোথায় হয়েছিল? সেভেন্থটা হয়েছিল অস্ট্রেলিয়ার পার্থ, যে পিচে খেলা হয়, সব থেকে বলা হয় বিশ্বের দ্রুততম স্পিড আর কি। তো ভয়াজ নিউ হরাইজন অফ ম্যারিটাইম পার্টনারশিপ। তারপরে বলা হয় যে 182টা 2025 ইন্ডিয়ান স্টেট ইনিশিয়েটেড সায়েন্টিফিক কোল মাইনিং আফটার এ ডিকেড লং ব্যান বা আনসায়েন্টিফিক মাইনিং প্র্যাকটিস। 2025 সালে কোন রাজ্যে সায়েন্টিফিক কোল মাইনিং চালু করলো, যেখানে 10 বছর অবৈজ্ঞানিক পদ্ধতিতে ওদের যে খনি থেকে কয়লা তোলা হতো সেইটাকে ব্যান করে দেওয়া হয়েছিল। বর্তমানে ইনিশিয়েট করা হয়েছে সায়েন্টিফিক কোল মাইনিং, সেটা হলো মেঘালয়তে প্রচুর পরিমাণে এরকম যে ঠিক ছোটো ছোটো খনি ছিল, যাকে বলা হতো র্যাট মাইন, ইঁদুরের গর্ত মতো, যাকে বলা হতো র্যাট মাইনিং। সেটা আবার চালু করেছে কোথায়? মেঘালয়তে, ঠিক আছে? 5 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 10.72, 52.26%। তার মানে বুঝতে পারছো যে কোন লেভেলের অ্যাওয়ারনেস থাকতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স সলভ করতে গেলে। যে আমি সাজেস্টিভ পড়ে গেলাম এরকম কিছু না, খুঁটিয়ে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এবং তার পেছনে অ্যানালাইসিসগুলো করতে হবে, যে কোন কারণগুলো পড়ে রয়েছে সেগুলো অ্যানালাইসিস করতে হবে, তবেই কিন্তু কোশ্চেন অ্যাটেম্প করতে পারবে বস। যাই হোক, তারপরে চলে আসছে 182.3,
বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং এক্সারসাইজ ডিজার্ট হান্ট, এক্সারসাইজ ডিজার্ট হান্ট সম্পর্কিত কোনটা? ডিজার্ট হান্ট অ্যাকচুয়ালি ওই ইন্ডিয়ান এই করেছে, ইন্ডিয়ান যে মিলিটারি করেছে এক একটা। এটা হচ্ছে দ্য এক্সারসাইজ কন্ডাক্টেড দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড এয়ার স্টেশন অফ দ্য সিয়াচেন গ্লেশিয়ার, না এটা তো একদমই না। ইট ইনভলভ দ্য প্যারা ফোর্স, দুই জায়গাটা বলা হচ্ছে হ্যাঁ প্যারা ফোর্সই করেছে। দ্য ইন্ডিয়ান আর্মি, দ্য মার্কোস অফ দ্য ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান নেভির মার্কোস করেছে। গার্ড কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স করেছে, ঠিক আছে। এই বলা হয় যে গরুড় কমান্ডারটা করেছে। 3 নম্বর বলা হচ্ছে কি প্রাইমারি এম ওয়াজ দ্যাট টু জয়েন্ট অপারেশনাল ক্যাপাবিলিটি হাই অ্যালটিটিউড মাউন্টেন, না এটা একদম নয়। এটা অ্যাকচুয়ালি করেছে যে 4 নম্বরে বলা হচ্ছে এটাই যে এক্সারসাইজ ইনক্লুডেড দ্য কমব্যাট ফ্রি ফলস অ্যান্ড হোস্টেজ রেস্কিউ অপারেশন করার জন্য ইন্ডিয়ান নেভি আর ইন্ডিয়ান এয়ারফোর্সের গরুড় কমান্ডাররা করেছে এটা 2004টা ঠিক হবে। 24 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো 10.69% রাইট করেছে, রং করেছে 26.26%, টোটাল 36% অ্যাটেম্প করেছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে 183 হবে সম্ভবত, 183 হলো তো 184 হবে। হুইচ কান্ট্রি ইন্টারিম প্রেসিডেন্ট উইথ দ্য ইরাকি প্রাইম মিনিস্টার কাতার এপ্রিল, ইন্টারিম প্রেসিডেন্ট মেট উইথ দ্য ইরাকি প্রাইম মিনিস্টার কাতার ইন এপ্রিল 2025, বা ইরাকি প্রেসিডেন্টের সাথে মিট করেছে কে? কাতারিয়ান প্রেসিডেন্ট বলতে হবে যে কাতারে মিট করেছে ইরাকি প্রাইম মিনিস্টারের সাথে। কার ইন্টারিম প্রেসিডেন্ট, কোন দেশে, সেটাকে বলা হয় সিরিয়ার ইন্টারিম প্রেসিডেন্ট যে ঠিক মিট করেছে কাতারের সাথে, কাতারে গিয়ে অ্যাকচুয়ালি কাতারের প্রাইম মিনিস্টারের সাথে। যাই হোক, 21 তারিখে এইসব কোশ্চেন আনপ্রেডিক্টেবল কোশ্চেন, অ্যাটেম্প করা মানে খুবই রিস্কি ব্যাপার। তো 21 তারিখে এসেছিলো, লাস্ট সেকেন্ড শিফটে এসেছিলো রাইট অনলি 10%, রং 25%, টোটাল 35% অ্যাটেম্প করেছে। তো হোয়াট ওয়াজ দ্য, তো এইসব এই লেভেলের কোশ্চেন দেখে এটাই বোঝা যায় যে ডে টু ডে ওয়াইজ অ্যাকচুয়ালি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে ফলো করতে হবে, নাহলে কিন্তু খুব চাপ। হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক 2025 অবজার্ভ ইন দ্য 24th to 28 ফেব্রুয়ারি? ফাইন্যান্সিয়াল উইকের কী ছিল? ফাইন্যান্সিয়াল যেটি লিটারেসি অ্যান্ড ওমেন প্রসপেরিটি ছিল, এটাই ছিল এর ফাইন্যান্সিয়াল উইকের মেন জিনিস। তো 24 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো 10.25% রাইট করেছে, রং করেছে 45.37%। তারপরে চলে আসছে 186 এবং 186 বলা হচ্ছে আইসিএ গ্লোবাল কোঅপারেটিভ কনফারেন্স নভেম্বর 2024 অনুষ্ঠিত হলো। কি এর থিম কী ছিল? যে কোঅপারেটিভ বিল্ড প্রসপারিটি ফর অল, এটাই ছিল কোঅপারেটিভ থিমের মুখ্য উদ্দেশ্য। এটা এসেছিলো কবে? 5 তারিখে এসেছিলো, সেকেন্ড শিফটে এসেছিলো, 10% রাইট করেছে, রং করেছে 30.66%। তারপরে চলে আসছে 187-এ বলা হচ্ছে 187-এ যে হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন লঞ্চ দ্য এআই ফর দ্য গুড ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কে? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এরা লঞ্চ করেছে। আর যদি বলে ভারতের আইটি যে মিনিস্টার একটু আগে বললাম অশ্বিনী বৈষ্ণব, তিনি বর্তমানে রেলমন্ত্রীও আছেন, অশ্বিনী বৈষ্ণব। 24 তারিখে এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো, 10% অ্যাড করেছে, রং করেছে 37%, টোটাল 47% অ্যাটেম্প করেছে। তারপরে কোশ্চেন চলে আসছে 188, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ এ কারেক্ট অ্যাবাউট দ্য রেফারেন্স সুপ্রিম কোর্ট জাজমেন্ট ডেলিভার অন দ্য 2025 কেস ইনভেস্টিং উর্দু ইন দ্য অন এ মিউনিসিপ্যাল সাইনবোর্ড ইন মহারাষ্ট্রে একটা মিউনিসিপ্যাল সাইনবোর্ডে উর্দু ভাষায় যে ব্যবহার করা হয়েছিল সেই সংক্রান্ত একটা সুপ্রিম কোর্টে কেস হয়, যেখানে বলা হচ্ছে দ্য সুপ্রিম কোর্ট ওভারটার্ন দ্য বোম্বে হাইকোর্ট রুল দ্যাট ফরওয়ার্ড দ্য উর্দু মিউনিসিপ্যাল সাইনবোর্ড, যেখানে বোম্বে হাইকোর্ট যেখানে রায় দিয়েছিল উর্দু সাইনবোর্ডটাকে তুলে দেওয়ার জন্য, বোম্বে হাইকোর্টে সেই রায়টাকে সুপ্রিম কোর্ট ওভারটার্ন করে দিয়েছে। এবং দ্য কোর্ট হেল্ড দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ মাস্ট বি রিফ্লেক্ট দ্য রিলিজিয়ন অফ দ্য মেজরিটি অফ এ পার্টিকুলার রিজন, and the bench of recognize the Urdu as a part of the India's Ganga Jamuni Tehzeeb and criticize the prejudice against language। তো এটা অ্যাকচুয়ালি 3 নম্বরটা ঠিক। তো বলতে হবে যে দ্য বেঞ্চ রিকগনাইজ উর্দু পার্ট অফ দ্য গঙ্গা যমুনা বেইচ করেছে এবং এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেশ হয়ে গেল। তারপরে এটা এসেছিলো 20 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে 9% রাইট করেছে, রং করেছে 21%। এই যে 9% যারা রাইট করেছে তারা অ্যাকচুয়ালি কোন লেভেলে পড়াশোনা করে সেটাই ভাবো। জাস্ট যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে যে 188-এর পর 189, হুইচ ব্যাঙ্ক অফিসিয়ালি পার্টনার উইথ দ্য সানরাইজার হায়দ্রাবাদের সাথে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক কিন্তু এই সানরাইজার হায়দ্রাবাদের সাথে করেছে, অ্যাকচুয়ালি চুক্তি করেছিল, ব্যাঙ্কিং পার্টনার হয়েছিল। 16 তারিখে এসেছিলো, ফার্স্ট শিফটে এসেছিলো, 9% রাইট করেছে, রং করে 37%।
অ্যাকচুয়ালি আইপিএল রিলেটেড একটা কোশ্চেন এই পাওয়া গেল ক্রিকেট সংক্রান্ত। তারপরে চলে আসছে যে ওই স্পন্সরশিপে গিয়ে এটা দেখতে হবে অ্যাকচুয়ালি কোন ইয়েতে কে স্পন্সর করেছে, এটা দেখলে মোটামুটি ওখান থেকে পাওয়া যাবে যে আইপিএলে কে স্পন্সর করছে, কোন খাতে কে স্পন্সর করছে, বা ব্র্যান্ড অ্যাম্বাসাডার টাইপের কে হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি ওই জায়গাটা থেকে পাওয়া যায়। ঠিক আছে, ওই ওই জায়গা থেকে এগুলো অ্যাকচুয়ালি খুঁজে খুঁজে পাওয়া যাবে। তারপরে কোশ্চেন যদি আমরা যাই, বলা হচ্ছে হু অ্যামং দ্য ফলোইং অ্যাপয়েন্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য আপকামিং COP30। COP30 কোথায় হবে আগে বলো? হবে ব্রাজিল। ব্রাজিলের বেলেমে হবে, বেলেম। তো ব্রাজিলের এই প্রেসিডেন্ট হচ্ছে অ্যান্দ্রে আরেয়া কোরা দি লাগো। তিনিই হয়েছেন যতক্ষণ হচ্ছে ইয়ে তার প্রেসিডেন্ট হয়েছে ওই COP30 সামিট। আর COP29, এই COP30-র আগে COP29 হয়েছিল। COP29 সামিট যেরকম হচ্ছে হয়েছিল ওই এতে বাকুতে হয়েছিল, আজারবাইজান। আর COP28টা হয়েছিল দুবাইতে। যদি বলে COP28 হয়েছে দুবাই, 29 হয়েছে বাকু, আজারবাইজান, আর COP30 ব্রাজিল। এসছে 11 তারিখে এসছে, 12 সেকেন্ড শিফটে এসছে, 9% রাইট করেছে, রঙ্গল 29.49%। তারপরে কোশ্চেন কি আসছে 191 নাকি 191, হুইচ অফ দ্য ফলোয়িং চেঞ্জেস ওয়াজ ইন্ট্রোডিউস 2024 আন্ডার দ্য কোম্পানিজ অ্যাক্ট, সিএসআর ট্রান্সপারেন্সি ইন ইন্ডিয়া। তো কোম্পানি অ্যাক্ট অনুযায়ী ওই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ট্রান্সপারেন্সি অ্যাক্ট কি চেঞ্জ হয়েছে? সেই চেঞ্জটা হয়েছে এটা, ম্যান্ডেটরি কোয়ার্টারলি সিএসআর রিপোর্টিং অ্যাকম্পানিড বাই দ্য ইন্ডিপেন্ডেন্ট অডিটের মাধ্যমে ওদের ওই কোয়ার্টারলি যে ঠিক আছে রিপোর্ট করতে হবে, এই হচ্ছে ব্যাপার। 13 তারিখে এসছে, সেকেন্ড শিফটে এসছে, রাইট 9.48%, রং 14%। এগুলো খুবই আনপ্রেডিক্টেবল কোশ্চেন অ্যাকচুয়ালি। তারপরে ছিল 192, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন রিগার্ডিং দ্য 2024, বলা হয় 2024 ঝাড়খণ্ড ইলেকশন, যেখানে বলা হচ্ছে যে ইনকারেক্ট। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মোর দ্যান 15 সিট, একদম ঠিক। দ্য মানে এটা একদম ভুল অ্যাকচুয়ালি, ওরা বেশি, এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ওন দ্য হাইয়েস্ট ভোট শেয়ার, এই দুটোই ভুল। রাষ্ট্রীয় জনতা দল ওন দ্য 4th সিট ইন দ্য অ্যাসেম্বলি, এটা ঠিক, 4টে সিট পেয়েছেন অ্যাসেম্বলি, বাট এই দুটো একা দুইটা ভুল। টোটাল 81 সিট ছিল, তার মধ্যে 81-এর মধ্যে ওরা 34 পেয়েছে, জেএনএম। ব্যাস। আগের ভিডিওতে আমরা ওই হরিয়ানা আর দিল্লির ভোট নিয়ে বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি জেএনএম নিয়ে হলো। 20 তারিখে এসছে, লাস্ট শিফটে এসছে, 9% রাইট করেছে, 31% রং করেছে। এসব কোশ্চেন অ্যাটেম্প করা মানে রং হয়ে যাওয়া। 193 কি বলা হচ্ছে? কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য ডেয়ার স্কোয়ার মোটরসাইকেল এক্সপিডিশন ফ্ল্যাগ অফ জানুয়ারি। ডেয়ার স্কোয়ার মোটরসাইকেল, যেখানে বলা হচ্ছে যে এক্সপিডিশন ওয়াজ লঞ্চ বাই দ্য ইস্টার্ন নেভাল কমান্ড INS রণভিজয়, 37 অ্যানিভার্সারি সেলিব্রেশন, একদম ঠিক আছে। দ্য এক্সারসাইজ, এটা অ্যাকচুয়ালি 1 নম্বর। তারপর হচ্ছে 2 নম্বর চলে আসছে কি, র্যালি এইমস টু প্রমোট দ্য মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সেফটি মেরিটাইম হেরিটেজ, ঠিক আছে। 3 নম্বর বলা হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে এইটা, 4 নম্বর হচ্ছে এইটা। 3 নম্বরে কন্ডাক্টেড দ্য কোলাবোরেশন উইথ ইন্ডিয়ান এয়ারফোর্স কভার্ড নর্থ ইস্ট স্টেট ইন্ডিয়া, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ঠিক নয়। 4 নম্বরটা কমিউনিটেড ডোগরা রেজিমেন্ট সেন্ট্রাল অযোধ্যা হাইলাইটেড দ্য নেভাল অ্যাফিলিয়েশন উইথ দ্য ডোগরা রেজিমেন্ট, ঠিক আছে। 4 নম্বর এইটা অ্যাকচুয়ালি ঠিক, 1, 2, 4। এসছে 12 তারিখে এসছে, লাস্ট শিফটে এসছে, নন ব্যাচে রাইট করে, রং করে 9.62%। তারপরে কোশ্চেন চলে আসছে 194 বলা হচ্ছে কি, 94-এ হোয়াট ওয়াজ দ্য থিম অফ দ্য এক্সপো 2025 ওসাকা, জাপান। এক্সপো 2025 ওসাকা, জাপান যেটা হয়েছে, তার অ্যাকচুয়ালি ওই থিম হচ্ছে কি ডিজাইনিং দ্য ফিউচার সোসাইটি আওয়ার লাইফস, ঠিক আছে। এর অ্যাকচুয়ালি ওই 9 তারিখে 9 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে, রাইট হচ্ছে 9%, রং হচ্ছে 23.29%। যাই হোক, লাস্ট কোশ্চেন সম্ভবত 195। লাস্ট কোশ্চেনে বলা হচ্ছে অ্যাজ অফ দ্য 2025 এপ্রিল পার্সেন্টেজ অফ ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সরকার 90% ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ডিল সম্পন্ন হয়েছে ইন্ডিয়ার সাথে ইউকের।
5 তারিখে এসছে, ফার্স্ট শিফটে এসছে 9% রাইট করেছে, রং করেছে 19.99%। তো এর মাধ্যমে আমরা মোটামুটি 140 থেকে 195টার মতো, মানে টোটাল 55টার মতো করেছি। আর একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করব, হয়তো 40টা কি 50টা 45টা মতো কোশ্চেন হবে, করলে আমাদের শিফট কমপ্লিট হবে। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে, এবং এই ভিডিওগুলোর যে এতটা ডিটেলসে গিয়ে আমরা চেষ্টা করছি এই কারণে, কারণ আপকামিং পরীক্ষায় তোমাদের এগুলো কাজে লাগবে, সেই জন্যই করা হচ্ছে। এই এই কোশ্চেন থেকে তোমরা অনেক কিছু খুঁজে পাবে, পরীক্ষায় পাবে। সুতরাং সঙ্গে থাকবে, ভিডিও লাইক করো, শেয়ার করো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং কমেন্টের মাধ্যমে জানাও ভিডিও কেমন হচ্ছে, ভিডিও সম্পর্কে, ভিডিও আরও কী ইনপুট করা যেতে পারে সে সম্পর্কে আইডিয়া দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।